এই ছাড়ো। কেন আমার সাথে খেলে তুমি কি মজা পাও না? রনি, তুমি কিন্তু আগে থেকে অনেক পাজল হয়ে গেছো। আমি তা বলি নাই, তোমার সাথে খেলতে অনেক ভালো লাগে, আর রাসেলের সাথে একটুও ভালো লাগে না। ওর সাথে খেলতে মজা পাই না। ঠিক আছে, এখন থেকে যে সময় ভাইয়া অফিসে থাকবে তখন দুজনে একসাথে খেলবো। ঠিকই বলছো। ও তো আমার সাথে ঠিকভাবে খেলতে পারে না, তুমি অনেক সুন্দর করে খেলতে পারো। ভাইয়া বড় হয়েছে ঠিকই, কিন্তু কিছুই বোঝে না। ঠিক বলছো, ওকে বিয়ে না করে যদি তোমাকে করতাম তাহলে অনেক ভালো হতো। ও তো একটা হাদারাম, কিছুই বোঝে না। এতক্ষণ যাদের কথাগুলো শুনেছেন তাদের হয়তো আপনারা চিনতে পেরেছেন। না চিনলে আমি বলি, রনি হলো আমার ছোট ভাই, আর মারিয়া আমার বউ। মারিয়া আর আমার বিয়ে হয়েছে আজ 6 মাস হয়েছে। আমরা দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করেছি। রনি এবার ইন্টার ফাইনাল ইয়ারে পড়ে। বাবা মা আমাদের দুই ভাইকে রেখে না ফেরার দেশে চলে গিয়েছে। তারপর আমি রনিকে নিয়ে ঢাকায় আসি। ঢাকা একটা বাসা ভাড়া নিয়ে থাকলাম। তারপর রনিকে একটা কলেজে ভর্তি করে দিলাম। আমি একটা অফিসে চাকরি নিলাম। তারপর থেকে আমরা দুই ভাই সুন্দরভাবে জীবনযাপন করতে লাগলাম। আমি যে অফিসে কাজ করতাম সে অফিসে মারিয়াও আমার আগে থেকে কাজ করত। মারিয়ার সাথে কথা বলতে বলতে আমি তাকে ভালোবেসে ফেলেছি। এরপর একদিন তাকে বলে দিলাম, সেও রাজি হয়ে গেল। সে বলল আমাকে নাকি যেদিন অফিসে দেখে সেদিন থেকে ভালোবেসে ফেলেছে। কিছুদিন যাওয়ার পর মারিয়া আমার কথা তার আম্মু আব্বুর কাছে বলে। প্রথমে তারা রাজি হয়নি, কারণ আমি এতিম ছিলাম। কিন্তু পরে মারিয়ার পাগলামি দেখে রাজি হয়ে গিয়েছে। বিয়ের পরে মারিয়াকে অফিসে চাকরি করতে দিয়ে নাই। সুন্দরভাবে চলছিল সংসার। কিন্তু আজকে আমি অফিস থেকে বাসায় এসে কলিং বেল চাপ দেওয়ার পর খালা এসে দরজা খুলে দিল। তারপর আমি নিজের রুমের সামনে যাওয়ার পর রনি আর মারিয়ার কথাগুলো শুনতে লাগলাম। আমি এখন ভাবতে লাগলাম, মারিয়া লাস্ট পর্যন্ত আমার ভাইয়ের সাথে সি সি সি। আমার ভাবতে অবাক লাগছে, মারিয়া এত খারাপ হয়ে গিয়েছে। আমি দাঁড়িয়ে না থেকে রুমের দরজায় টোকা দিলাম। তখন মারিয়া এসে দরজা খুলে দিল। আমাকে দেখে বলল, তুমি কখন আসলে? এই তো মাত্র আসলাম। আমি ভিতরে ঢুকে দেখি রনির গায়ে জামা নেই, শুধু পরনে প্যান্ট ছিল। আমাকে দেখে জামা গায়ে দিল। ভাইয়া, আমার কিছু টাকা লাগবে। কত লাগবে? বেশি না, মাত্র 5,000 টাকাই হলে হবে। তুমি এত টাকা দিয়ে কি করবে? কলেজ থেকে বন্ধুদের সাথে সিলেক্ট ঘুরতে যাব। ঠিক আছে, যাওয়ার সময় নিয়ে যাস। ঠিক আছে ভাইয়া, বলেই রুম থেকে বেরিয়ে গেল। তুমি ফ্রেশ হয়ে আসো, আমি রান্নাঘরে যাচ্ছি। বলে মারিয়া রুম থেকে বেরিয়ে গেল। আমি দাঁড়িয়ে না থেকে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে বিছানায় গিয়ে বসলাম। বিছানার দিকে তাকিয়ে দেখি সবকিছু এলোমেলো হয়ে আছে। আমি মারিয়াকে অনেক বিশ্বাস করতাম, কিন্তু আজকে নিজের কানে যেগুলো শুনলাম এরপর থেকে ওর প্রতি বিশ্বাস উঠে গিয়েছে। আমি কি এমন দোষ করেছিলাম যার জন্য তুমি আমার সাথে এত বড় প্রতারণা করলে? আমি আর কোনো কিছু চিন্তা না করে বাইরে চলে আসলাম। বাইরে কিছুক্ষণ ঘোরাফেরা করে বাসায় চলে আসলাম। বাসায় এসে কলিং বেল চাপ দেওয়ার পর মারিয়া এসে দরজা খুলে দিল। এতক্ষণ কোথায় ছিলে তুমি? অনেকদিন পর বন্ধুদের সাথে একটু দেখা করতে গেছি, তাই আসতে একটু লেট হয়েছে। যাও ফ্রেশ হয়ে আসো, আমি টেবিলে খাবার দিচ্ছি। রনি কোথায়? ও খাবে না? ও বলেছে তুমি আসলে একসাথে খাবে। ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে আসছি, তুমি রনিকে ডেকে নিয়ে আসো। বলে রুমে এসে ফ্রেশ হয়ে খাবার টেবিলের সামনে চলে গেলাম। তারপর তিনজনের খাবার খেয়ে রুমে চলে আসলাম। রনি তার রুমে চলে গেল। আমি রুমে এসে বিছানায় শুয়ে মোবাইল টিপতে লাগলাম। এখন ভাবছি কি করব। আমি কি তাদের ছেড়ে চলে যাব? আমি চলে গেলে রনির কি হবে? ওর তো এখন পড়ালেখা শেষ হয়নি। কিছুক্ষণ পর মারিয়া রুমে এসে দরজা বন্ধ করে আমার পাশে শুয়ে পড়লো আর আমাকে পিছন থেকে জড়িয়ে ধরলো। আচ্ছা মারিয়া, তুমি আমাকে কতটুকু ভালোবাসো? আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। আর হঠাৎ কথা বললে কেন? আচ্ছা তোমাকে একটা কথা বলি, যদি কোনো মেয়ে স্বামী রেখে অন্য লোকের সাথে পরকীয়া করে তখন সে মেয়েকে কি করা উচিত? আমার জানা মতে এই মেয়েকে ছেড়ে দেওয়া উচিত, কারণ যে মেয়ে স্বামী রেখে অন্য ছেলের সাথে এসব করে তারা কখনো ভালো হতে পারে না। তাকে বাসা থেকে বের করে দেওয়া উচিত আর ডিভোর্স দেওয়া উচিত। আর যদি মেয়েটা তার স্বামীর রক্তের কারোর সাথে করে তাহলে কি করা উচিত? আচ্ছা আমাকে একটা কথা বলো তো, হঠাৎ তুমি এই ধরনের কথাগুলো বলছো কেন? না, এমনি বলেছি। ঠিক আছে, তুমি ঘুমিয়ে পড়ো। তারপর মারিয়া আমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়লো। তার চেহারার দিকে তাকালে বোঝা যায় তার মতো নিষ্পাপ কোনো মেয়ে হয় না। আর রনির কথা কি বলবো, নিজের আপন ভাই হয়ে ওর ভাবির সাথে এরকম জঘন্য কাজ কিভাবে করতে পারলো? আর কোনো চিন্তা না করে ঘুমিয়ে পড়লাম।
আজ 7 দিন পর অফিস থেকে বিকালে ছুটির পর আমি কোর্টে চলে গেলাম। তারপর ডিভোর্স পেপারটা নিয়ে বাসায় চলে আসলাম। ঠিক ধরছেন। আমি সব দিক দিয়ে চিন্তা করে দেখলাম মারিয়াকে আমি ডিভোর্স দিব। এই 7 দিনে আরো 2-3 বার এরকম দেখেছি রনি মারিয়ার রুমে। তাদের কথা শুনে বুঝতে পারলাম তাদের মধ্যে কিছু একটা চলছে। তাই সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম। রাতে খাবার খেয়ে রুমে এসে বিছানায় শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর মারিয়ার রুমে আসলো, এসে আমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়লো। মধ্যরাতে যখন মারিয়া ঘুমে বিভোর হয়ে আছে, তখন আমি বিছানা থেকে উঠে কাগজ নিয়ে 2টা চিঠি লিখলাম, একটা মারিয়ার জন্য আর একটা রনির জন্য। তাহলে শুনুন। প্রিয় মারিয়া, তোমার মতো মেয়েকে প্রিয় বলা মানায় না, তারপরেও বললাম, কারণ আমি তোমাকে অনেক বিশ্বাস করে ভালোবেসেছি, কিন্তু তুমি সেই বিশ্বাস রাখতে পারো নাই। শেষ পর্যন্ত কিনা তুমি আমার ছোট ভাইয়ের সাথে। ছি ছি ছি, আমার ভাবতে অবাক লাগে তোমার মতো একটা খারাপ মেয়েকে ভালোবেসে বিয়ে করেছি। তুমি রনির সাথে কি কি করেছো আমি জানি, তাই তোমাকে ডিভোর্স দিতে বাধ্য হলাম। আমি সই করে দিছি, তুমি সইটা করে দিও আর রনিকে বিয়ে করে নিও। আমার মতো ওর সাথে প্রতারণা করো না প্লিজ। এখন তুমি ছাড়া ওর কেউ নেই। দোয়া করি তোমরা দুজনে সুখে থাকো। ইতি, তোমার হতভাগা স্বামী। এই ছিল মারিয়ার জন্য চিঠি, আর রনির জন্য একটা লিখেছি। তাহলে শুনুন। প্রিয় ছোট ভাই আমার, আমি ভাবতে পারি নাই তুই আমার সাথে এরকম করবি। তুই লাস্ট পর্যন্ত তোর ভাবির সাথে। ছি ছি ছি, তোকে আমি কখনো বাবা মার কষ্ট বুঝতে দেয় নাই, আর সেই তুই কি না। থাক, আর বললাম না। আমি তোর মারিয়াকে ডিভোর্স দিয়ে দিছি, তুই ওকে বিয়ে করে সুখে থাকিস। আমি অনেক দূরে চলে যাচ্ছি, আমাকে খুঁজেও লাভ হবে না, আমাকে খুঁজে পাবিও না। আমার দোয়া সবসময় তোর জন্য থাকবে। ভালো থাকিস। ইতি, তোর হতভাগা ভাই। এই ছিল রনির চিঠি। চিঠি দুটো লিখতে লিখতে কখন যে চোখ থেকে 2 ফোঁটা পানি পড়ে গেল। ঘড়ির দিকে তাকিয়ে দেখি ভোর 5টা বেজে গেছে। তারপর ব্যাগটা গুছিয়ে মারিয়ার বালিশের উপর চিঠি এবং ডিভোর্স পেপার রেখে মারিয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে রুম থেকে বেরিয়ে রনির রুমে আসলাম। রনির পড়ার টেবিলের উপর চিঠিটা রেখে রনির কপালে একটা চুমু দিয়ে বাসা থেকে বেরিয়ে আসলাম। তারপর রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বাস কাউন্টারে চলে আসলাম। আমার বাসা থেকে বাস কাউন্টার কাছে, আসতে 10 মিনিট লাগে। তারপর একটা বাসের টিকিট কেটে বাসে গিয়ে বসলাম। বাস ছাড়বে 5টা 30 মিনিটে। এবার আপনাদের বলি আমি কোথায় যাব। আমি এখন যশোর যাব, কারণ আমি বসকে বলে তার যে যশোরে কোম্পানি আছে সেখানে বদলি হয়েছি। আমি ঢাকা থাকলে তাদের কথা মনে পড়বে, মারিয়ার থেকে আমার ছোট ভাইটার কথা বেশি মনে পড়বে। কি করব বলুন, আমি তাদের সুখের জন্য দূরে চলে যাচ্ছি। আমি চাই তারা আমাকে ছাড়া সুখে থাকুক। প্রায় 5 ঘন্টা পর যশোর এসে পৌঁছালাম। অফিস থেকে বাস কাউন্টার আমার জন্য গাড়ি পাঠিয়েছে। তারপর গাড়ি করে অফিস থেকে দেওয়া বাসায় পৌঁছে গেলাম। আজ 5 বছর পর খুব মিস করছি একজনকে। না পারছি বলতে, না পারছি ভুলতে। ভালোবাসাটা বেশি প্রকাশ করতে গিয়ে এখন অবহেলাটা বেড়ে গিয়েছে। আজ 5 বছর পর এখন আমি অন্য একটা অফিসে কাজ করি। আগের অফিসে ব্যবসা খারাপ হওয়ার কারণে বস সবকিছু বিক্রি করে বাইরে চলে গিয়েছে। এরপর আমি অন্য একটা অফিসে চাকরি করি। এই অফিসের বস ঢাকায় তার যে কোম্পানি আছে সেগুলো দেখাশোনা করি। আমি যশোরে তার এই অফিসে দেখাশোনা করি, কারণ বস আমাকে আগে থেকে চিনে। ওনার সাথে ঢাকায় পরিচয়। এখানে বসের যে কাজ সেগুলো আমি করি। বলতে গেলে অফিসটা আমি চালাই। এখন আর মারিয়া এবং ছোট ভাই রনির কথা তেমন মনে পড়ে না, কারণ সারাদিন কাজে বিজি থাকি। শুধু রাতে ঘুমাতে গেলে একটু মনে পড়ে। গতকাল অফিসে একটা নতুন ম্যানেজার আসবে, কারণ আমার অফিসের ম্যানেজার 7 দিন আগে মারা যায়। গতকাল বস আমাকে ফোন দিয়ে বলল অফিসের জন্য নতুন ম্যানেজার আসবে। আমি যেন তার সব কাজ বুঝিয়ে দেই। এই নতুন ম্যানেজার নাকি বসের বন্ধু দিয়েছে। যাই হোক, সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে বাইরে এসে গাড়ি নিয়ে অফিসে যেতে লাগলাম। আমার বাসায় একজন কাজের মেয়ে রেখেছি, সে আমার সব কাজ করে দেয়। অফিসে আসার পর সবাই আমাকে দেখে দাঁড়িয়ে সালাম দিল। আমি সালাম নিয়ে তাদের বসতে বললাম। নিজের কেবিনে এসে চেয়ারে বসে অফিসের কিছু ফাইল দেখতে লাগলাম। হঠাৎ একটা মেয়ে দরজায় দাঁড়িয়ে বলল, ভেতরে আসতে পারি? জি আসুন। মেয়েটা ভিতরে এসে টেবিলের সামনে দাঁড়িয়ে বলল, আমি ঢাকা থেকে এসেছি, আমাকে রাফি স্যার, আমার বসের নাম, পাঠিয়েছে। ঠিক আছে বসুন, আর আপনার সার্টিফিকেটগুলো দেন। এই যে নিন। যেই না আমি মাথা উঁচু করে মেয়ের থেকে কাজগুলো নিতে যাব, তখন মেয়েটাকে দেখতে আমি মোটেও প্রস্তুত ছিলাম না। ঠিকই ধরেছেন, মারিয়া। কিন্তু ও এখানে কিভাবে আসলো? তার মানে বস মারিয়াকে অফিসে ম্যানেজার দায়িত্ব পালন করতে পাঠিয়েছে। মারিয়া হয়তো বিশ্বাস করতে পারছে না আমি এই অফিসে কাজ করি। মারিয়া আমাকে দেখে বলল, রাসেল, তুমি এখানে? তোমাকে আমি কত জায়গায় খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। হ্যালো, এটা অফিস, আর আপনি আমার নাম ধরে ডাকছেন কেন? এখানে আমি আপনার বস।
সো স্যার বলে ডাকবেন। মারিয়া হয়তো আমার কাছ থেকে এরকম কথা আশা করে নাই। মারিয়া মাথা নিচু করে কান্না করছে। তোর মতো মেয়েকে আমি কখনো ক্ষমা করব না। শুধু ছোট ভাইয়ের জন্য কিছু না বলে চলে এসেছি, তা না হলে বাসা থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতাম। এই 5টা বছর মারিয়ার চেহারায় অনেক পরিবর্তন হয়ে গেছে। কেমন যেন চেহারা আগের থেকে খারাপ হয়ে গেছে, আগের থেকে শুকিয়েও গেছে। হয়তো রনিকে বিয়ে করে সুখে নেই, আর এত বছরে হয়তো ছেলে সন্তানও হয়ে গেছে। আমার সাথে চলুন, আপনার কাজগুলো বুঝিয়ে দিচ্ছি। মারিয়া কোনো কথা না বলে আমার পিছনে পিছনে আসতে লাগলো। আমি আগে সবার সাথে পরিচয় করিয়ে দিলাম। তারপর মারিয়ার কেবিনে গিয়ে তাকে কাজ বুঝিয়ে দিয়ে নিজের কেবিনে চলে আসলাম। নিজের কেবিনে বসে ল্যাপটপে কাজ করতে লাগলাম। হঠাৎ রিয়া দরজার সামনে দাঁড়িয়ে বলল, আসতে পারি স্যার? আসো। স্যার, এই ফাইলটা একটা সই লাগবে। ঠিক আছে, দাও। রিয়ার ফাইলটা সই করে দিলাম। রিয়া কেবিন থেকে চলে গেল। এখন আমি ভাবতে লাগলাম, রনি কোথায় আছে, কি করে? ওর চেহারা দেখে না 5 বছর হয়ে গিয়েছে। দুনিয়ায় আমি ছাড়া তার আপন কেউ নেই। মারিয়াকে জিজ্ঞেস করব? না না, ওকে বলা যাবে না। এত বছর যখন ভুলে থাকতে পেরেছি, এখনো পারবো। কি না করেছি তাদের জন্য। তারা প্রতিদানে কি দিল? রনির কথা মনে পড়তো না যদি মারিয়াকে না দেখতাম। হয়তো তারা এখন বিয়ে করে সুখে আছে, থাকুক না তারা সুখে। আমি তো ডিভোর্স দিয়ে চলে এসেছি। এসব কথা ভাবতে ভাবতে দুপুরে খাবারের টাইম হয়ে গেল। কেবিন থেকে বেরিয়ে আসতে মারিয়ার কেবিনের দিকে তাকালাম। দেখি মাথা নিচু করে বসে আছে, হয়তো কান্না করছে। কান্না করলে আমার কি? তারপরেও কেমন যেন তাকে দেখে খারাপ লাগলো। তাই দাঁড়িয়ে না থেকে তার কেবিনের দরজায় দাঁড়িয়ে বললাম, ভিতরে আসতে পারি? আরে স্যার আসুন, আমার কেবিনে আসতে অনুমতি লাগবে না। আমি ভেতরে ঢুকে দেখি মারিয়ার চোখ লাল হয়ে আছে, হয়তো অনেক কান্না করছে। আমি তার সামনে গিয়ে বললাম, আপনি খাবার খাবেন না? সবাই তো খাবার খেতে চলে গেছে। আমার খিদে নাই। আপনি খাবার না খেলে অসুস্থ হয়ে যাবেন, আমি জানি। মারিয়া ঠিক টাইমে না খাবার খেলে অসুস্থ হয়ে যায়, তাই বললাম। আমার কিছুই হবে না, আপনি গিয়ে খেয়ে আসুন। আমি আর কোনো কথা না বলে কেবিন থেকে বেরিয়ে এসে ক্যান্টিনে এসে খাবার খেয়ে মারিয়ার জন্য 1 প্যাকেট বিরিয়ানি নিয়ে গেলাম। ভিতরে ঢুকে দেখি মারিয়া মাথা নিচু করে বসে আছে। নিন, খাবারটা খেয়ে নিন। আর এটা অফিস, ঘুমানোর জায়গা না। আমি গেলাম, আমার হাতে কাজ আছে। আমি বলছি খাবো না, আপনি খাবার নিয়ে যান। খাবার খাবেন না ফেলে দিবেন সেটা আপনার ব্যাপার, আমি গেলাম বলে মারিয়ার কেবিন থেকে বেরিয়ে এসে নিজের কেবিনে চলে আসলাম। চেয়ারে বসে কাজ করতে লাগলাম। হঠাৎ ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখি বস ফোন দিয়েছে। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তুমি কেমন আছো রাসেল? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাকে যে কারণে ফোন দিছি, মারিয়াকে এখন থেকে তোমার সাথে করে অফিসে নিয়ে যাবে এবং বাসায় নিয়ে আসবে। আর তুমি যে ফ্ল্যাটে থাকো তার পাশে যে ফ্ল্যাট খালি আছে, ওখানে মারিয়াকে থাকার ব্যবস্থা করে দিবে। ঠিক আছে স্যার। শালা আর কাউকে পেলে না, যার জন্য 5 বছর ধরে দূরে চলে এসেছি, এখন তাকে সাথে করে অফিসে নিয়ে এবং বাসায় নিয়ে আসবো? ফোন কেটে কাজে মন দিলাম। বিকালে অফিস ছুটি হওয়ার পর বাইরে আসলাম। বাইরে এসে দেখি মারিয়া দাঁড়িয়ে আছে। আমি গাড়ি বের করে তার সামনে গেলাম। গাড়িতে উঠুন। মারিয়া পিছনে উঠতে গেলে আমি তাকে বলি, আমাকে কি আপনার ড্রাইভার মনে হয়? কেন স্যার? তাহলে তুমি, সরি, আপনি পিছনে বসতে গেলেন কেন? সামনে এসে বসুন। মারিয়া কোনো কথা না বলে সামনে সিটে এসে বসলো। আমি মনে মনে বলি, তোর মতো মেয়েকে উচ্চ শিক্ষা না দিলে ভালো হবে না। তারপর আমি গাড়ি চালিয়ে বাসায় চলে আসলাম। মারিয়া গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে রইলো। আমি গাড়ি পার্কিং করে আসার পর তাকে বলি আমার সাথে আসার জন্য। মারিয়া আমার পিছনে পিছনে আসতে লাগলো। মারিয়া হয়তো ভাবছে লিফটে করে যাব, কিন্তু না, আমি তাকে হাঁটাতে হাঁটাতে আমার সাথে করে উপরে নিয়ে আসলাম। 3 তলা আসার পর ফ্ল্যাটের চাবি ওর হাতে দিলাম। এটা আপনার রুম, আর পাশেরটা আমার। আর যদি কিছু লাগে আমাকে বলবেন। আর এই নেন আপনার অগ্রিম 1 মাসের বেতন। যা যা লাগবে কিনে নেবেন। আপনার নাম্বারটা দেওয়া যাবে? কেন, নাম্বার দিয়ে কি করবেন? না, যদি কিছু দরকার হয় তাহলে আপনাকে ফোন দিয়ে বলতাম। ঠিক আছে, নিন। তারপর নাম্বার দিয়ে আমার রুমে ঢুকে পড়লাম। তারপর রাতে খাবার খেতে যাওয়ার পর মারিয়ার কথা মনে পড়লো। ও হয়তো কিছু খায়নি, তাই কাজের মেয়ের হাতে ওর জন্য খাবার পাঠিয়ে দিলাম। কেন জানি মারিয়াকে দেখে অনেক মায়া লাগে। খাবার খেয়ে রুমে চলে আসলাম। রুমে এসে শুয়ে শুয়ে ভাবতে লাগলাম, কেন করেছিল আমার সাথে এরকম? যদি এরকম না করতো তাহলে কত সুন্দর করে জীবনযাপন করতাম। আমার কোনো কিছুর কমতে রাখি নাই। তোমাকে ভালোবাসাটা আমার অপরাধ ছিল। তাহলে কেন করলে এমন? আমি তো কোনো দোষ করি নাই। তুমি জানো, এখনো রাতে শুতে গেলে তোমার কথা মনে পড়ে।
ইচ্ছে করে তোমাকে গিয়ে জড়িয়ে ধরে বলি, আমি তোমাকে এখনো ভালোবাসি মারিয়া, কিন্তু সেটা বলার অধিকার তুমি রাখো নাই। দেখতে দেখতে 1 মাস চলে গেল। মারিয়া আমার সাথে তেমন কথা বলে না, শুধু কাজ ছাড়া বাড়তি কথা বলে না। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে বাসা থেকে বেরিয়ে গাড়িতে বসলাম। আসার সময় মারিয়ার দরজা টোকা দিয়ে আসলাম। মাঝে মাঝে মনে হয় আমি যেন কিছু একটা ভুল করেছি, আমি কারোর সাথে অন্যায় করেছি। কেন আমার এমন কিছু মনে হয়? কিছুক্ষণ পর দেখি মারিয়া বাসা থেকে বেরিয়ে আসলো। মারিয়া এসে সামনের সিটে বসলো। আমি কেমন জানি মারিয়ার প্রতি দুর্বল হয়ে যাচ্ছি। আমার কেন এমন হচ্ছে কিছুই বুঝতে পারছি না। মারিয়া আজকে শাড়ি পরেছে, দেখতে একদম পরীর মতো লাগছে। ইচ্ছে করে তাকে জড়িয়ে ধরি, তার হাত ধরে গাড়ি চালাতে। তো যাই হোক, অফিসে আসার পর মারিয়া গাড়ি থেকে নেমে অফিসের ভিতরে চলে গেল। আমি গাড়ি পার্কিং করে ভিতরে গেলাম, নিজের কেবিনে গিয়ে কাজ করতে লাগলাম। হঠাৎ করে একটা ছেলে বলল, আসতে পারি স্যার? আসুন। আপনি কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? স্যার আমি আপনার ছোট, আমাকে নাম ধরে ডাকলে খুশি হব। ঠিক আছে, তো কি চাই এখন? স্যার আমার একটা কাজের খুব দরকার। কিন্তু আমাদের অফিসে তো কোনো পদ খালি নেই। আমি একটা কথা বলে রাখি, আমি এখনো ছেলেটার দিকে তাকাইনি। আমি একটা ফাইলের কাজ করছিলাম। স্যার অনেক কষ্টে আছি, যদি চাকরিটা দিতেন অনেক উপকার হতো। আপনার পরিবারে কে কে আছে? পরিবারে সবাই আছে, শুধু একটা হারামি বন্ধু ছিল, শালা 5 বছর আগে হারিয়ে গেছে। আপনার সে বন্ধুর নাম কি? কোথায় তাকে কি করে? আমি এবার এক চোখ কানা করে তার চেহারা দেখছি। তাকে দেখে আমি পুরো অবাক হয়ে গেলাম। এই শালা এখানে কিভাবে আসলো? ও আর কেউ নয়, আমার বন্ধু রাফি। ওর সাথে পরিচয় ঢাকায়, আমি আগে যে অফিসে চাকরি করতাম সেখান থেকে পরিচয়। রাফি আমার কথা শুনে চেয়ার থেকে উঠে এসে আমাকে মারতে শুরু করলো। আরে থাম, এভাবে মারলে তো মরে যাব। তোকে আজকে মেরেই ফেলবো। এতদিন কোথায় ছিলি? তোর নাম্বার বন্ধু, তোর কোনো খোঁজ খবর নেই, কোথায় হারিয়ে গেলি? তোকে সব পরে বলবো, আগে তুই বল এখানে কিভাবে, আর আমি যে অফিসে কাজ করি তুই কিভাবে জানলি? আমি যশোর অফিসের কাজের জন্য এসেছি, হঠাৎ তোকে দেখি তুই গাড়ি নিয়ে এই অফিসে ঢুকলি, তারপর দারোয়ানকে বলে ভিতরে আসি। ও খুব ভালো করেছিস। বল কি খাবি, চা না কফি? চা হলেই হবে। ঠিক আছে, আমি চাচাকে বলে দিচ্ছি। আমি ফোন দিয়ে পিয়ন চাচাকে বললাম 2টো চা নিয়ে আসতে। এবার তো কথা বল, কি কারণে এখানে চলে আসলি? তাহলে শুন। তারপর রাফিকে সবকিছু খুলে বললাম। আমার মনে হয় তোর কোনো ভুল হচ্ছে। কেন বললি এই কথা? আমি নিজের কানে শুনেছি। একদিন রনিকে খালি গায়ে দেখেছি, শুধু পরনে প্যান্ট ছিল। সেদিন বিছানা পুরো এলোমেলো ছিল। তারপরে বলবি তারা কিছু করে নাই? তারপরেও বলবো তোর কোথাও ভুল হচ্ছে, কারণ তুই তাদের কথা শুনলি, বিছানা এলোমেলো দেখলি, রনিকে খালি গায়ে দেখলি, আবার বলছিস তার পরনে প্যান্ট ছিল। তাহলে কেমনে বিশ্বাস করি? তুই যদি নিজের চোখে দেখতি তাহলে বিশ্বাস করতাম। এখানে হয়তো তোর কোনো ভুল আছে। তুই যদি তাদের হাতে নাতে ধরতি তাহলে মানা যেত। তোর জিনিসটা ভালো করে যাচাই বাছাই করার দরকার ছিল। আমার যেটা মনে হয়েছে সেটাই বললাম, বাকি তোর বুঝ। তারপর রাফি আরো কিছুক্ষণ থেকে চলে গেল। আমি কিছুক্ষণ কাজ করে কেবিন থেকে বেরিয়ে মায়ের কেবিনের দিকে তাকালাম। ওর দিকে তাকিয়ে দেখি কার সাথে যেন ফোনে হেসে হেসে কথা বলছে, হয়তো রনির সাথে কথা বলছে। বিকাল অফিস থেকে বাসায় যাওয়ার সময় মারিয়াকে জিজ্ঞেস করলাম, রনি এখন কি করে, কোথায় থাকে? কিছুদিন হয়েছে পড়ালেখা শেষ করেছে, এখন একটা অফিসে চাকরি করে। তার লেখাপড়ার খরচ কিভাবে চলে? আমি একটা অফিসে চাকরি নিছি, যা বেতন পেতাম তা দিয়ে সংসার চালিয়েছি, আর রনির পড়ালেখা চলছে। ও, আমি আর কোনো কথা বললাম না। বেশি কথা বললে তার মায়ে পড়ে যাব। এমনিই তাকে দেখলে কেন জানি আমি তার প্রতি দুর্বল হয়ে পড়ি। বাসায় আসার পর মারিয়া গাড়ি থেকে নেমে চলে গেল। আমি গাড়ি পার্কিং করে বাসার ভিতরে চলে গেলাম। পরের দিন অফিসে বসে কাজ করতেছি, হঠাৎ একটা পিচ্চি মেয়ে আমার রুমে আসলো। চেহারা দেখতে একদম মাশাআল্লাহ অনেক সুন্দর। হঠাৎ তার পেছন দিয়ে যে ঢুকলো তাকে দেখে আমি পুরো অবাক হয়ে গেলাম। অভিমান বেশি সময় বাঁচিয়ে রাখতে নেই। বহু বছর পর অভিমান ভাঙলে গিয়ে দেখবে যার সাথে অভিমান সে আর নেই, হয়তো দূরে কোথাও হারিয়ে গেছে, আর তখন সরি বলার সুযোগটুকু হারিয়ে যাবে। কান্নার মতো গভীর কিছু নেই। একজনের দুঃখ অন্যজনকে স্পর্শ করে না, কিন্তু একজনের চোখের জল অন্যজনকে স্পর্শ করে। হঠাৎ তার পিছন দিয়ে যে ঢুকলো তাকে দেখে আমি পুরো অবাক হয়ে গেলাম। ঠিকই ধরেছেন, এ আর কেউ নয়, আমার ছোট ভাই রনি। ও এখানে কেন? আমার মনে হয় মারিয়া বলেছে। তাহলে এই বাচ্চা মেয়েটা তাদের দেখতে একদম মারিয়ার মতো হয়েছে।
রনি আমার সামনে আসলো। তখন আমি বললাম, তুই এখানে কেন এসেছিস? আপনার কাছে কিছু জানতে এসেছি। আমার কাছে কি জানতে এসেছিস? আমাদের ছেড়ে কেন এসেছেন? সেটা তুই ভালো করে জানিস। আমি কিছুই জানি না, আপনার কাছে জানতে চাই। আমি তোর কাছে বলতে বাধ্য নই। তুই এখন আমার কেবিন থেকে বেরিয়ে যা। আর কারো কেবিনে ঢুকতে অনুমতি লাগে সেটা মনে হয় তোর জানা নেই। সব কিছু জানা আছে, শুধু আপনার কাছ থেকে কিছু জানতে এসেছি। জানা হয়ে গেলে চলে যাব। আমি এখানে থাকতে আসি নাই। কি জানতে চাস? আমাকে আর ভাবিকে না বলে কেন চলে এসেছেন? কি অপরাধ ছিল আমাদের? আমি জানতে চাই। তুই আর তোর ভাবি আমার সাথে প্রতারণা করেছিস? তুই তোর ভাবির সাথে রুমে কি করেছিস? তোর সাথে খেলে মজা পায়, আমার সাথে পায় না? আমাকে বিয়ে না করে যদি তোকে বিয়ে করতো তাহলে অনেক ভালো হতো। তারপরও বলবি আমি ভুল করেছি? আপনি কি কখনো ভাবির সাথে খারাপ কাজ করতে দেখেছেন? সরাসরি দেখি নাই, কিন্তু একদিন তুই আর তোর ভাবির রুমে কথা বলছিলি। আমি দরজার বাহির থেকে সব শুনেছিলাম। তারপর যখন রুমে ঢুকি তখন গায়ে কোনো জামা দেখি নাই। তুই আমাকে দেখে জামা গায়ে দিয়েছোস। আর দেখছি পুরো বিছানা এলোমেলো হয়েছিল। তারপরে বলবি তোদের মাঝে কিছুই হয়নি? আমি একটা কথা বলি আপনাকে, মাঝে মাঝে চোখের দেখাও ভুল হয়। মানে কি বলতে চাস তুই? আমি ভুল দেখেছি? আপনি ভুল দেখেছেন এবং ভুল শুনেছেন। একটা কথা বলি, আমি ভাবিকে কখনো ওরকম চোখে দেখি নাই। আমাদের তো কোনো বোনই নেই। আমি ভাবিকে নিজের বড় বোনের চোখে দেখেছি। আপনি কি করে ভাবলেন আমি ভাবির সাথে এরকম জঘন্য কাজ করতে যাব? তাহলে তুই বলতে চাস তোর ভাবির সাথে কিছুই হয়নি? আমার সাথে ভাবির কিছুই হয়নি। তাহলে আমি দরজা আড়ালে যে কথাগুলো শুনেছি সেগুলো কি মিথ্যা? তোর শরীরে জামা ছিল না, তারপরে বলবি সব মিথ্যা? পুরো বিছানা এলোমেলো হয়েছিল, তারপরে বলবি সব মিথ্যা? তারপরেও বলবো সব কিছু মিথ্যা। আপনি যে কথাগুলো শুনেছেন। আচ্ছা একটা কথা বলেন, আপনি ভাবির সাথে কি খেলা খেলে হেরে যেতেন সব সময়? আমি তার সাথে লুডো খেলা হেরে যেতাম। ঠিকই ধরেছেন। আমিও ভাবির সাথে এই সময় লুডো খেলেছিলাম। আমি কড়ি মারার পর ভোটের বাইরে চলে যায়, তখন ভাবি কড়িটা হাতে নিয়ে নেয়। আমি শয়তানি করে তার থেকে কড়িটা নিতে চেয়েছিলাম। তখনই ভাবি বলে গড়িটা ছেড়ে দিতে, কিন্তু আমি ছাড়ে নাই। ভাবি আবার বলে আমি অনেক ফাজিল হয়ে গেছি। তাহলে যে তোর ভাবি তোকে বললো আমাকে বিয়ে না করে যদি তোকে বিয়ে করতো তাহলে অনেক ভালো হতো, আর তোর শরীরের জামা ছিল না কেন? বিছানা এলোমেলো ছিল কেন? আমাকে বিয়ের কথা তো মজা করে বলেছে, আর আমার শার্টের বোতাম একটা খুলে পড়ে গেছে, তাই ভাবিকে বললাম বোতামটা লাগিয়ে দিতে। তারপর ভাবি বলল শার্টটা খুলে দিতে। আমি তাকে শার্টটা খুলে দেই, তারপর ভাবি বোতাম লাগিয়ে দেয়। আর বিছানা এলোমেলো হয়েছিল, কারণ লুডুর কড়িটা কাড়াকাড়ির সময় এলোমেলো হয়ে যায় বিছানা। তার মানে তোদের মাঝে কিছুই হয়নি? আমি খালি খালি সন্দেহ করে তোদের ভুল বুঝলাম। আমার জিনিসটা ভালো করে যাচাই করার দরকার ছিল। আমি না বুঝে এত বড় কাজ কিভাবে করলাম? একটা কথা বলি আপনাকে, ভাবি আপনাকে অনেক ভালোবাসে। আপনার চিঠিটা পড়ে ভাবি পুরো অবাক হয়ে যায়, তার থেকে আরও অবাক হয় ডিভোর্স পেপার পেয়ে। তখন ভাবি আমার রুমে কান্না করতে করতে আসে, আমার হাতে আপনার চিঠি আর ডিভোর্স পেপার দেয়। তখন আমি চিঠিটা পড়ে আমিও অবাক হয়ে যাই। হঠাৎ আমার টেবিলের উপর একটা কাগজের ওপর চোখ পড়ে যায়। চিঠিটা হাতে নিয়ে পড়তে থাকি, পরে আমি নিজেই বসে যাই। তারপর ভাবি আর আমি অনেক কান্না করি। আপনাকে অনেক খোঁজাখুঁজি করি, কিন্তু কোথাও পাইনি। 2 মাস পর ভাবি একটা অফিসে চাকরি নেয় আর আমার লেখাপড়ার খরচ চালায়। ভাবির কষ্ট দেখে আমিও কয়েকটা টিউশনই করাই। আস্তে আস্তে ভাবির প্রমোশন হয়, তারপর থেকে সব টিউশনই ছেড়ে দিই। অনেক কষ্টে পড়ালেখা শেষ করি, এখন একটা অফিসে চাকরি করি। আল্লাহ দিলে বেতন মোটামুটি ভালো। আমার মুখ দিয়ে আর কোনো কথা বের হচ্ছে না, শুধু চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ছে। আজ নিজের ভুলের কারণে এত কিছু হয়ে গিয়েছে। মায়েরা কি এখন আমাকে ক্ষমা করবে? তার তো কোনো দোষ নেই, সব দোষ আমার। তোর সাথে এই মেয়েটাকে। এ হচ্ছে তোমার মেয়ে রাইসা। তুমি বাসা থেকে চলে আসা আর 2 মাসের মাথায় হঠাৎ ভাবি মাথা ঘুরে পড়ে যায়। তখন ভাবিকে হাসপাতালে নিয়ে যাই। ডাক্তার বলল ভাবি নাকি মা হতে চলেছেন। তখন অনেক খুশি হয়েছি, কিন্তু তোমার কথা মনে পড়তেই মনটা খারাপ হয়ে গেল। আমি আর কোনো কথা না বলে রাইসাকে কোলে নিয়ে পুরো মুখে চুমু দিতে লাগলাম। তারপর রাইসাকে কোল থেকে নামিয়ে দিয়ে রনির কাছে গেলাম। যখনই রনির পা ধরতে যাব তখন রনি আমাকে ধরে ফেলে। এটা আপনি কি করছেন? আমি অনেক বড় ভুল করে ফেলেছি, তুই আমাকে ক্ষমা করে দে। আমি না বুঝে তোদের ভুল বুঝেছি, আমি আর কখন এমন ভুল করব না। আমাকে ক্ষমা করে দে ভাই। আমি তোমাকে ক্ষমা করে দিছি। তুমি যখন নিজের ভুল বুঝতে পেরেছো এটাই অনেক। আর বড় ভাই কি কখনো ছোট ভাইয়ের পা ধরে ক্ষমা চাইতে পারে? তোমাকে ফিরে পেয়েছি, এটাই অনেক।
এখন মারিয়া কি আমাকে ক্ষমা করবে আমি যে ভুল করেছি? শোনো ভাইয়া, ভাবি এই 5টি বছর অনেক কষ্টে কাটিয়েছে, শুধু তোমার জন্য অপেক্ষা করে পড়ে আছে। তুমি ভাবির কাছে ক্ষমা চেয়ে নাও, দেখবে ভাবি তোমাকে ক্ষমা করে দিবে। ঠিক আছে, আমি এখন যাচ্ছি। ঠিক আছে, তাহলে আমি চলে যাই, আগামীকাল অফিস আছে। একদিনের ছুটি নিয়ে এসেছি। ভাবি এতদিন তোমার কথা বলে নাই, হঠাৎ গতকাল বলেছে, তাই অফিস থেকে ছুটি নিয়ে রায়সাকে সাথে করে নিয়ে এসেছি। আমি চলে যাই, ভাবি তোমাকে ক্ষমা করে দিলে ঢাকায় চলে এসো। তুই তো কিছুই খেলি না। আজকে এমন এক খুশিতে সব খিদে চলে গেছে। তুমি ভাবিকে আপন করে নিয়ে এসো, তখন তো একসাথেই খাবো। আর কোন কথা না বলে রনি কেবিন থেকে বেরিয়ে গেল। আমি রাইসাকে কোলে নিয়ে কপালে চুমু দিয়ে মারিয়ার কেবিনে গেলাম। কেবিনে ঢুকে দেখি মারিয়া কার সাথে যেন মোবাইলে হেসে হেসে কথা বলছে। আমাকে ঢুকতে রেখে ফোনটা কেটে দিল। আর আমার কোলে রাইসাকে দেখে চেয়ার থেকে উঠে এসে আমার কোল থেকে নিয়ে গেল। আমি সাথে সাথে মারিয়ার পা জড়িয়ে ধরে বলতে লাগলাম, মারিয়া তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি বুঝতে পারি নাই, আমি না দেখে তোমার সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি কথা দিচ্ছি আর কখনো এমন করব না। তুমি আমাকে আরেকটু সুযোগ দাও, আমি তোমাকে ছেড়ে যাব না, কখনো যাব না। স্যার, এটা আপনি কি করছেন? আমার মতো খারাপ মেয়ে হই না। আমি একটা প্রতারক, ধোঁকাবাজ, যে নিজের দেবরের সাথে খারাপ কাজ করতে পারি। সে মেয়ের কাছে কেন ক্ষমা চাইছেন? আমি বুঝতে পারি নাই, আমার দরকার ছিল আগে জিনিসটা যাচাই বাছাই করার, কিন্তু আমি কিছু না করে তোমাদের সন্দেহ করেছি। প্লিজ এবারের মতো ক্ষমা করে দাও। আপনি জানেন, এই মনে শুধু আপনার জন্য ঘর সাজিয়েছি, আপনাকে অনেক ভালোবেসেছি, কিন্তু তার ফল আপনি কি দিলেন? আমাকে ডিভোর্স দিলেন। আপনি জানেন, যখন বলেছিলেন আমি রনির সাথে খারাপ কাজ করেছি, তখন মনে হয়েছে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। যাকে নিজের ভাইয়ের মতো দেখি, তার সাথে আপনি আমাকে এতটা খারাপ কথা কিভাবে বললেন? এই 5 বছর অনেক কষ্ট পেয়েছি, আর পেতে চাই না। আপনার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে, আমি সই করে দিছি। সো আপনার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। আপনার কাজের কোনো কথা থাকলে বলতে পারেন। এক ফোঁটা চোখের পানি ঝরাচ্ছে 1 ফোঁটা রক্ত ঝরা অনেক ভালো, কারণ 1 ফোঁটা রক্ত বের হতে হালকা ব্যথা লাগে, আর 1 ফোঁটা চোখের জল পুরো হৃদয় বিচড়ে বের হয়। আমরা কি আগের মতো করে শুরু করতে পারি সবকিছু? সে অধিকার আপনি রাখেন নাই। যদি আগের মতো করে শুরু করতে চাইতেন, তাহলে আমাকে কখনো ডিভোর্স দিতে পারতেন না। আপনি আমার কেবিন থেকে বেরিয়ে গেলে খুশি হব। আমি আর কোনো কথা না বলে মারিয়ার কেবিন থেকে বেরিয়ে গেলাম। কান্না করতে করতে পুরো জামা ভিজে গেছে। নিজের কেবিনে এসে চেয়ারে বসে কান্না করতে লাগলাম। আমি তোমাকে আপন করে নিব মারিয়া, তুমি যতই কষ্ট দাও, অপমান করো, আমি কিছুই বলবো না। তুমি মনে করেছো আমি কষ্ট পাইনি? আমিও পেয়েছি। আজ আমার ভুলের জন্য এত কিছু হয়েছে। ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে কাজে মন দিলাম, কিন্তু কোনোভাবে কাজ করতে পারছি না, তাই কেবিন থেকে বেরিয়ে গেলাম। বাইরে যাওয়ার সময় মারিয়ার কেবিনের দিকে তাকিয়ে দেখি আবারও কার সাথে যেন হেসে হেসে কথা বলছে মোবাইলে। অফিস থেকে বাইরে আসার সময় দেখি রাইসা একা একা খেলতেছে। তখন আমি তার কাছে গেলাম, রাইসা মামুনি, আব্বুর কাছে এসো। তুমি আমার আব্বু না। তোমাকে কে বলেছে আমি তোমার আব্বু না? আম্মু বলেছে। তোমার আম্মু মিথ্যা বলেছে। তাহলে তুমি আমাদের সাথে ছিলে না কেন? আমি দেখছি আম্মু প্রতিদিন রাতে তোমার ছবি বুকে কান্না করে। তুমি আমার আম্মুকে অনেক কষ্ট দিছো। আমি তোমাকে কখনো আব্বু বলে ডাকবো না। আমার ভুল হয়ে গেছে মামুনি, তোমার এই বাবাকে মাফ করে দাও। যদি আম্মু তোমাকে মাফ করে দেয়, তাহলে আমিও তোমাকে মাফ করে দিব আর আব্বু বলে ডাকবো। এই কথা বলে রাইসা মারিয়ার কেবিনে চলে গেল। এখন নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করছে। আজ আমার ভুলের জন্য আমার মেয়েও রাগ করে আছে। আল্লাহ তুমি বলে দাও, এখন আমি কি করব? নিজের মেয়ের মুখে বাবা ডাকটা কি শুনতে পারবো না? আমি একজন পাপী। আজ আমার জন্য এত কিছু হয়েছে। আমি অফিস থেকে বেরিয়ে এসে গাড়ি নিয়ে একটা পার্কে চলে গেলাম। একটা নিরিবিলি জায়গায় বসে চোখে পানি ফেলতে লাগলাম। মারিয়াকে অনেক কষ্ট দিয়েছি, তাই এখন আমার উপর অভিমান করে আছে। হঠাৎ একটা জায়গায় চোখ পড়লো। রিয়ার মতো মেয়েকে দেখি একটা ছেলেকে জড়িয়ে ধরে বসে আছে। আমি তাদের সামনে গেলাম। রিয়া আমাকে এখন হয়তো আশা করে নাই। স্যার, আপনি এখানে? এমনি আসলাম, অফিসে ভালো লাগছে না, তাই পার্কে আসলাম। তা তুমি আজকে অফিসে যাও না কেন? আসলে স্যার, সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, তাই আর অফিসে যাইনি। সরি স্যার, কালকে থেকে এরকম হবে না। তা ওকে তোমার সাথে? আসলে স্যার, মানে বুঝতে পেরেছি। তা কতদিনের সম্পর্ক? আজ 2 বছরের।
তোমার বাবা মা জানে? এখনো জানাই নেই, এখনো কোনো কাজ পায়নি, টাকার জন্য চাকরি করতে পারছে না। ঠিক আছে, কালকে সার্টিফিকেটগুলো নিয়ে অফিসে দেখা করবে। ধন্যবাদ স্যার। এখন ধন্যবাদ দেওয়ার কিছু নেই, তোমার সমস্যার কারণে চাকরিটা দিতেছি। স্যার, আপনি অনেক বড় উপকার করলেন। অনেক বড় উপকার করলেন আপনি স্যার। ঠিক আছে তাহলে এখন যাই, কালকে ওকে নিয়ে অফিসে চলে আসবে। ঠিক আছে স্যার। আমি আর কোনো কথা না বলে পার্ক থেকে বেরিয়ে এসে গাড়ি নিয়ে সোজা অফিসে গেলাম। খাওয়া দাওয়া কিছু ভালো লাগছে না। ভিতরে ঢুকে নিজের কেবিনে যাওয়ার সময় মারিয়ার কেবিনের দিকে তাকিয়ে দেখি রাইসাকে খাবার খাওয়াচ্ছে। বিকাল অফিসে শেষ করে বাইরে এসে গাড়ি নিয়ে অপেক্ষা করতে লাগলাম মারিয়ার জন্য। কিছুক্ষণ পর দেখি মারিয়া রাইসাকে কোলে করে নিয়ে বেরিয়ে আসলো। কোনো কথা না বলে সামনের সিটে এসে বসে পড়ল। মারিয়ার দিকে তাকিয়ে দেখি দুটো চোখ লাল হয়ে আছে, হয়তো কান্না করেছে। আমি কোনো কথা না বলে গাড়ি চালাতে লাগলাম। মারিয়া কোনো কথা বলছে না। রাইসা মারিয়ার কোলে ঘুমিয়ে পড়েছে। রাস্তার পাশে দুটি ফুচকার দোকান। মারিয়া আবার ফুচকা খেতে পছন্দ করে, তাই মারিয়াকে বললাম, মারিয়া চলো ফুচকা খেয়ে আসি। আমি খাবো না, আপনার খেতে মন চাইলে গিয়ে খেয়ে আসুন। আমার মনটা খারাপ হয়ে গেল। আমি আবার গাড়ি চালাতে লাগলাম। কিছুক্ষণ পর বাসায় এসে পৌঁছে গেলাম। ভিতরে ঢুকে আমি গাড়ি পার্কিং করলাম। রাইসাকে আমার কোলে দাও। ধন্যবাদ আপনাকে, আমি তাকে কোলে নিয়ে যেতে পারবো। মারিয়া এমন কথা বলো না, আমার অনেক কষ্ট হয়। রাইসা যেমনি তোমার মেয়ে তেমনি আমারও মেয়ে। প্লিজ তুমি তাকে আমার থেকে দূরে সরে রেখো না। মারিয়া কি যেন ভেবে আমার কোলে রাইসাকে দিল। তারপর লিফটে উঠলাম। মারিয়া চাবি দিয়ে রুমের দরজা খুলে ভিতরে ঢুকলো। আমিও তার সাথে ঢুকলাম। ভিতরে ঢুকে দেখি রাইসার ছবি দিয়ে পুরো রুম সাজিয়ে রেখেছে। হঠাৎ একটা ছবির দিকে চোখ পড়তে আমি পুরো অবাক হয়ে গেলাম। কিছু সুখ আছে ক্ষণিকের জন্য, আবার তা চলে যায় হঠাৎ করে। শুধু কষ্ট নামক বন্ধু চিরতরে প্রতিটা মানুষের কাছে থেকে যায়। তুমি দুঃখ দিলে কষ্ট দিলে মন তো দিলে না, ভালোবাসার নামে তুমি করলে ছিল না। কত ভালোবাসি তোমার সেটা বুঝলো না, আমার মনের মানুষ বন্ধু তুমি হইলা না। হঠাৎ একটা ছবি দেখে পুরো অবাক হয়ে গেলাম। আপনার কি ভাবছেন আমার ছবি? আরে না, আমার মার ছবি, যেটা আমি সবসময় রুমের টেবিলের উপর রাখতাম, কিন্তু বাসা থেকে বেরিয়ে আসতে মনে ছিল না আনতে। আমি মারিয়ার রুমে গিয়ে রাইসাকে বিছানায় শুয়ে দিলাম। তখন মারিয়া বলল, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ কেন? রাইসাকে কোলে করে নিয়ে আসার জন্য। আমি আমার মেয়েকে কোলে করে এনেছি, এখানে ধন্যবাদ দেওয়ার কি আছে? রাইসাকে নিজের মেয়ে বলতে লজ্জা করে না? যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে এতটা বছর লালন পালন করছে, তখন আপনি কোথায় ছিলেন? একটা মেয়ে গর্ভাবস্থায় তার স্বামীকে পাশে পায়নি, তখন আপনি কোথায় ছিলেন? মেয়েটা আমাকে জিজ্ঞেস করে, মা বাবা কোথায়? তখন আপনি কোথায় ছিলেন? এখন বলতে এসেছেন আমার মেয়ে। আমার মতো রাইসাও আপনাকে ঘৃণা করে। আমি তো বলেছি আমার ভুল হয়ে গিয়েছে, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমাকে তুমি যে শাস্তি দিবে দাও, তবু আমার মেয়ের থেকে আমাকে দূরে সরিয়ে রেখো না প্লিজ। আপনি আমার রুম থেকে বেরিয়ে গেলে আমি খুশি হব। আমি মাথা নিচু করে মারিয়ার রুম থেকে বেরিয়ে আসলাম। তারপর নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়লাম। হঠাৎ মনে পড়লো রনির কথা, তার সাথে কথা বলার দরকার, কিন্তু আমার কাছে তো রনির নম্বর নেই। তাই বিছানা থেকে উঠে মারিয়ার রুমের সামনে এসে কলিং বেলে চাপ দিলাম। কিছুক্ষণ পর মারিয়া দরজা খুলে দিল। আপনাদের একটা কথা বলি, আমরা যে ফ্ল্যাটে থাকি ওখানে 2টা শাখা, একটা শাখা আমি থাকি, আরেকটা শাখা মারিয়া। আপনি এখানে কেন? কি চাই আপনার? তেমন কিছু না, রনির নম্বরটা একটু দিবে? ভিতরে আসুন, আমি মোবাইল নিয়ে আসছি। মারিয়া তার রুমে চলে গেল। আমি আব্বু আম্মুর ছবিটা হাতে নিয়ে দেখতে লাগলাম। পিছন থেকে মারিয়া বলল, নাম্বার উঠান। আমি ছবিটা রেখে মোবাইল নম্বরটা নিয়ে নিলাম। তারপর বেরিয়ে আসলাম। আমার রুমে এসে বিছানায় শুয়ে রনিকে ফোন দিলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। কে বলছেন? নতুন নম্বর তো, তাই চিনতে পারি নাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছিস? আমি তোর ভাই বলছি, রাসেল। আমি ভালো আছি, তুমি কেমন আছো ভাইয়া? আমি ভালো নাই রে ভাই। কেন ভাইয়া? মারিয়া আমাকে ক্ষমা করছে না। আমি তার পা ধরে ক্ষমা চেয়েছি, কিন্তু সে ক্ষমা করে নাই। ভাইয়া, ভাবি অনেক কষ্ট পেয়েছে তো, তাই অভিমান করে আছে। তুমি লেগে থাকো, দেখবে একদিন সব অভিমান দূরে হয়ে যাবে। ভাই, তাই যেন হয়। তো তুই কি করিস? খাবার খেয়েছিস? আমি কিছুক্ষণ আগে বাসায় আসলাম, এখন ফ্রেশ হবো, তারপর খাওয়া দাওয়া করবো। তুমি কি করো? খাওয়া দাওয়া করেছো? আমি ফ্রেশ হয়ে মারিয়ার থেকে নাম্বার নিয়ে এসে তোকে ফোন দিলাম। আরো কিছুক্ষণ পর খাবো। ও আচ্ছা রনি, মারিয়াকে কি কোনো ছেলের সাথে কথা বলতে দেখেছিস? ও, হঠাৎ এ কথা বলছো কেন ভাইয়া?
মারিয়াকে দেখি মাঝে মাঝে কার সাথে যেন হেসে হেসে কথা বলে, তাই বললাম আর কি। আমি তো তেমন কারোর সাথে কথা বলতে দেখি নাই। আর তোমাকে একটা কথা বলি, ভাবি কখনো সন্দেহ করে না। আমি জানি ভাবি অনেক ভালো একটা মেয়ে। তাহলে সে কার সাথে এমন কথা বলে? সেটা বলতে পারবো না, হয়তো তার মা বাবা, আর না হয় বান্ধবীর সাথে। আচ্ছা ঠিক আছে, ভালো থাকিস, নিজের শরীরের যত্ন নিস। আর তোর বাসার খাবার বানিয়ে দেয় কে? তুই একা একা কিভাবে খাবার খাস? আমরা একটা কাজের মেয়ে বাসায় রেখেছি, সে সব কাজ করে দেয়। ও, তারপর ফোনটা কেটে দিয়ে বিছানা থেকে উঠে গিয়ে খাবার খেয়ে রুমে এসে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে রেডি হয়ে বাইরে চলে আসলাম। আমি গাড়ি বের করে মারিয়ার জন্য অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর মারিয়া বেরিয়ে আসলো, সাথে রাইসাকে নিয়ে আসলো। মারিয়া আজকে একটা নীল রঙের শাড়ি পরেছে, দেখতে অনেক সুন্দর লাগছে। মারিয়া গাড়িতে এসে বসলো। আমি রাইসাকে বললাম, কেমন আছো রাইসা মামুনি? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো নেই মামুনি, তুমি আমাকে একটা বাবা বলে ডাক দাও না। কখনো না, আমার বাবা নেই, মা আমার সবকিছু। আমি তোমাকে ঘৃণা করি। মারিয়া অন্যদিকে তাকিয়ে আছে, সে কোনো কথা বললো না। নিজের চোখ দিয়ে অঝরে পানি পড়লো আমার। চোখের পানি মুছে গাড়ি চালাতে লাগলাম। কিছুক্ষণ পর অফিসে পৌঁছে গেলাম। মারিয়া আর রাইসা গাড়ি থেকে নেমে ভিতরে চলে গেল। আমি গাড়ি পার্কিং করে অফিসের ভিতরে চলে গেলাম। নিজের কেবিনে গিয়ে চেয়ারে বসে কাজ করতে লাগলাম। অনেক কাজ জমে গেছে। কিছুক্ষণ পর দেখি রিয়া দরজার সামনে দাঁড়িয়ে বলল, আসতে পারি স্যার? আসো। আমি তাকিয়ে দেখি রিয়ার সাথে জীবন এসেছে। বসো, আর তোমার সার্টিফিকেট গুলো দাও। এ নিন। আমি জীবনের সার্টিফিকেট গুলো দেখলাম। সার্টিফিকেট গুলো দেখে বুঝলাম জীবন অনেক মেধাবী ছাত্র ছিল। তোমার সার্টিফিকেট দেখে বুঝলাম তুমি অনেক মেধাবী ছাত্র ছিলে। তুমি যদি চাও আজকে থেকে অফিসে জয়েন করতে পারো। রিয়ার পাশেই তোমার কেবিন। অনেক বড় উপকার করলেন আপনি স্যার। আপনার এই ঋণ কখনো শোধ করতে পারবো না। ঋণ শোধ করতে হবে না, ঠিক মতো কাজ করবে, নিজের অফিস মনে করে কাজ করবে। আর তোমার বেতন এখন পর্যন্ত 25,000 টাকা। কাজ দেখে পরে বাড়িয়ে দেওয়া হবে। ঠিক আছে স্যার, আর আমি আজকে থেকে জয়েন করতে চাই। ঠিক আছে রিয়া, তুমি জীবনকে তোমার পাশের কেবিনে নিয়ে যাও আর তার কাজ বুঝিয়ে দাও। ঠিক আছে স্যার, তুমি এসো আমার সাথে। জীবন আর রিয়া কেবিন থেকে বেরিয়ে গেল। আমি আবার কাজ করতে লাগলাম। এভাবে দেখতে দেখতে 1 মাস চলে গেল। আমি অনেকভাবে মারিয়ার কাছে ক্ষমা চেয়েছি, কিন্তু মারিয়া আমাকে ক্ষমা করেইনি। আগে তো মোটামুটি কথা বলতো আমার সাথে, কিন্তু এখন কাজ ছাড়া তেমন কথা বলে না। আর মাঝে মাঝে একটা ছেলেকে দেখি তার কেবিনে আসতে যেতে। আমি কিছু বললে আমার কথার কোনো উত্তরই দেয় না। আমি তার সাথে কথা না বলতে পেরে অনেক কষ্ট হয়। কেন জানি মারিয়াকে আমি হারিয়ে ফেলবো মনে হয়। না, এটা হতে দেব না। আমি মারিয়াকে হারাতে পারবো না। আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। আমার জীবনে মারিয়াকে আবার চাই। রাইসা আমার সাথে টুকটাক কথা বলে, কিন্তু এখন আব্বু বলে ডাকে নাই। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে রেডি হয়ে নিচে এসে গাড়ি বের করে বসে আছি। কিছুক্ষণ পর মারিয়া রাইসাকে নিয়ে বেরিয়ে আসলো। এই মেয়েটাকে আমাকে পাগল করে দিবে। আজকেও মারিয়াকে অনেক সুন্দর লাগছে, কিন্তু অবাক করার বিষয় হলো মারিয়া আজকে গাড়িতে উঠছে না, বাইরে দাঁড়িয়ে আছে। তখন আমি বললাম, কি ব্যাপার, তুমি দাঁড়িয়ে আছো কেন? গাড়িতে উঠো। আপনি চলে যান, আকাশ আমাকে অফিসে দিয়ে আসবে। এই আকাশ ছেলেটাকে? আমি ওকে ভালোবাসি, আর 1 মাস পর আমাদের বিয়ে। আপনাকে দাওয়াত দিব, কিন্তু এখনও বিয়ের কার্ড বানানো হয়নি। কার্ড বানানো হলে পেয়ে যাবেন। আমি বিশ্বাস করি না তুমি কাউকে ভালোবাসতে পারো না। আমি তোমাকে কারো হতে দিব না, তুমি শুধুই আমার। কোন অধিকারে জোর করছেন আপনি? ভালোবাসার অধিকারে। প্লিজ মারিয়া, তুমি এমনটা করো না। আমি বাঁচবো না তোমায় ছাড়া। আমি আপনার কোনো কথা শুনতে চাই না। আকাশ ছেলেটা অনেক ভালো। তার বাবা বাইরে গেছে অফিসের কাজের জন্য, আসতে কিছু লেট হবে। উনি আসলে বিয়ে হবে। প্লিজ মারিয়া, আমার একটা ভুলের জন্য তুমি আমাকে ছেড়ে চলে যাবে? আপনি এখন আসতে পারেন, আকাশ কিছুক্ষণের মধ্যে চলে আসবে। না বলতেই হাজির হয়ে গেছে আকাশ। আকাশ গাড়ি নিয়ে এসেছে, দেখে মনে হচ্ছে অনেক বড় লোক, আর চেহারা অনেক সুন্দর। মারিয়া রাইসাকে নিয়ে সামনের সিটে গিয়ে বসলো। তারপর তারা গাড়ি চালিয়ে চলে গেল। আমি আর কিছু না ভেবে তাদের পিছনে যেতে লাগলাম। কিছুটা দূরে যাওয়ার পর দেখি আকাশ গাড়ি থামিয়ে একটা দোকান থেকে 2টা আইসক্রিম আর কিছু চকলেট নিয়ে গাড়িতে উঠে চলে গেল। আজ পর্যন্ত আমি কিছু খাওয়াতে পারিনি আমার মেয়েকে। নিজের একটা ভুলের কারণে আজ এত কিছু হয়েছে। না, আমি পারবো না। অনেকবার ক্ষমা চেয়েছি, আর না। তার পা পর্যন্ত ধরেছে অনেকবার, তারপরেও ক্ষমা করে নাই। যদি আমাকে সত্যিকারের ভালোবাসতো তাহলে ক্ষমা করে দিত।
এখন থেকে আমিও তাকে দেখিয়ে দেখিয়ে মেয়েদের সাথে কথা বলবো। আমি আর কোনো কথা চিন্তা না করে চোখের পানি মুছে গাড়ি নিয়ে অফিসে চলে গেলাম। গাড়ি পার্কিং করে ভিতরে গিয়ে নিজের কেবিনে চলে গেলাম। আসার সময় দেখলাম মারিয়া আকাশের সাথে হেসে হেসে কথা বলছে কেবিনে। আসলে মারিয়ার কেবিনে গ্লাস ফিটিং করা। আমি চেয়ারে বসে রিয়াকে ফোন দিয়ে বললাম জীবনকে সাথে করে নিয়ে আমার কেবিন আসতে। কিছুক্ষণ পর দুজন আমার কেবিনে চলে আসলো অনুমতি নিয়ে। তোমরা দুজন বসো। স্যার কেন ডেকেছেন? তোমাদের একটা সত্যি কথা বলবো আজকে। অফিসের ম্যানেজারকে তোমরা চিনো? না স্যার, শুধু এটা জানি ম্যানেজার ম্যাম আপনার পাশের ফ্ল্যাটে থাকে, এর বেশি কিছু জানি না। ও আর কেউ নয়, আমার বউ। একটা ভুল বোঝাবুঝির কারণে তাকে আমি ডিভোর্স দিয়ে দেই। মানে কি হয়েছিল আপনাদের মাঝে? তাহলে শোনো। স্যার একটা কথা বলি, আপনার জিনিসটা আগে যাচাই বাছাই করা দরকার ছিল, তাহলে এত কিছু হতো না। তুমি ঠিক বলেছো। এখন আমি ওর কাছে অনেকভাবে ক্ষমা চেয়েছি, কিন্তু সে আমাকে পাত্তা দিচ্ছে না। তাই এখন তোমাদের ডেকে আনলাম। কেন স্যার? আমার সাথে রিয়াকে অভিনয় করতে হবে। মারিয়া যেন বুঝে আমরা দুজন দুজনকে ভালোবাসি। জীবন, তোমার কোনো অসুবিধা হবে? এ কারণে রিয়ার সাথে তোমাকে আসতে বললাম। স্যার এটা আপনি কি বলছেন? আমার কোনো সমস্যা হবে না। যদি রিয়ার অভিনয়ে ম্যামকে ফিরে পান তাহলে আমি খুশি হব। ঠিক আছে। আর রিয়া, তোমার কোনো সমস্যা আছে? থাকলে বলতে পারো। না স্যার, আমার কোনো সমস্যা নেই। আমি দোয়া করি আল্লাহ যেন মারিয়া ম্যামকে আপনার কাছে ফিরিয়ে দেয়। ঠিক আছে, তাহলে জীবন তুমি গিয়ে কাজ করো। আমি রিয়াকে সবকিছু বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে স্যার। জীবন কেবিন থেকে বেরিয়ে গেল। আমি রিয়াকে সবকিছু বুঝিয়ে দিলাম কেমনে কি করতে হবে। তারপর আমি রিয়াকে ফোন দিয়ে আমার কেবিন আসতে বললাম। কিছুক্ষণ পর মারিয়া আসলো। আসতে পারি স্যার? ও মিস মারিয়া, আসুন। মারিয়া হয়তো আমার কথা অবাক হচ্ছে, তাকে মিস বলাতে। আমাকে কেন আসতে বলেন স্যার? অফিসে সবার বেতন ঠিকঠাকভাবে বুঝিয়ে দিচ্ছেন তো? জি স্যার। তাহলে আজকের মধ্যে 5টি ফাইল রেডি করে দিবেন। না দিতে পারলে বেতন থেকে টাকা কেটে রাখা হবে। কিন্তু স্যার এই ফাইলগুলোর কাজ তো আমার না, আমাকে দিচ্ছেন কেন? কেন, কোনো সমস্যা? বয়ফ্রেন্ডের সাথে তো ভালোই গল্প করতে পারেন, এগুলো করতে পারবেন না কেন? আপনাকে কি বসে থাকার জন্য চাকরি দিছে? আমি কোনো কথা শুনতে চাই না। এই নাও তোমার কফি। ওহ, তুমি? তোমার হাতের কফি না খেলে আমি আবার কাজ করতে পারি না। এই কারণেই তো প্রতিদিন তোমাকে নিজের হাতে কফি বানিয়ে খাওয়াই। আপনি এখনো দাঁড়িয়ে আছেন কেন? যান গিয়ে ফাইলগুলো রেডি করে দেন। মারিয়া কোনো কথা না বলে ফাইলগুলো হাতে নিয়ে কেবিন থেকে বেরিয়ে গেল। চেহারা কেমন যেন হয়ে গিয়েছে। হয়তো আমার এমন ব্যবহার সে আশা করে নাই। রিয়া, এবার তুমি গিয়ে কাজ করো। যখন ফোন দিব তখন চলে আসবে। ঠিক আছে স্যার। আর ম্যামের চেহারা দেখে বুঝলাম অনেক কষ্ট পেয়েছে। ওটা কোনো সমস্যা না, পরে ভালোবাসা দিয়ে পুষিয়ে নেব। রিয়া রুম থেকে বেরিয়ে গেল। আমি জীবনকে ফোন দিয়ে বললাম মারিয়ার কেবিন থেকে আকাশ ছেলেটা কি বের হয়েছে? তখন সে বলল বের হয়ে গেছে। যাক, তাহলে ওর সাথে কাজ হয়েছে। আমি বসে বসে কাজ করতে লাগলাম। হঠাৎ মোবাইলটা বেজে উঠলো। তাকিয়ে দেখি রনি ফোন দিছে। কেমন আছিস রনি? ভালো আছি ভাইয়া, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। তা কোথায় তুই? আমি অফিসে আছি, হাতে তেমন কাজ নেই, তাই তোমাকে ফোন দিলাম। ও, তো নাস্তা করেছিস? করেছি, তুমি করছো ভাইয়া? করেছি। আচ্ছা রনি, মারিয়া কি তোকে কিছু বলেছে? কেন ভাইয়া? মারিয়া নাকি আকাশ নামে ওই ছেলেটাকে ভালোবাসে, আবার তারা নাকি বিয়েও করবে। এ ব্যাপারে তুই কিছু জানিস? আমি তো কিছুই জানি না, আমার সাথে তো ভাবি এই ব্যাপারে কথাই বলে নাই। তুই তোর অফিসের বস থেকে কিছুদিনের জন্য ছুটি নিয়ে এখানে আয়। আর আকাশ ছেলেটাকে তার সবকিছু বের করতে হবে। আর তুই এখানে আসবি, তোর ভাবি যেন না জানে। এখানে সে একটা হোটেল উঠবি। ঠিক আছে ভাইয়া, আমি আজকে ছুটি নিয়ে কালকে সকালে রওনা দিব। ঠিক আছে, ভালো থাকিস, পরে কথা হবে। ফোনটা কেটে আবার কাজে মন দিলাম। কাজ করতে করতে দুপুরে লাঞ্চের টাইম হয়ে গেল। তাই কেবিন থেকে বেরিয়ে আসতে মারিয়াকে দেখি এখনো বসে আছে, কাজ করতেছে। চেহারা কেমন যেন শুকিয়ে গিয়েছে। রাইসা চেয়ারে বসে মারিয়ার মোবাইল টিপতেছে। কেমন যেন খারাপ লাগছে মারিয়ার চেহারার দিকে তাকিয়ে। তোমার কাছে অনেকবার ক্ষমা চেয়েছি, তারপর তুমি ক্ষমা করো নাই, তাই বাধ্য হয়ে এরকম করেছি। তুমি অন্য ছেলের সাথে কথা বলে আমার অনেক খারাপ লাগে। তুমি জানো না আমি তোমাকে অনেক ভালোবাসি। আর কোনো কিছু চিন্তা না করে ক্যান্টিনে এসে খাবার খেয়ে 2 প্যাকেট বিরিয়ানি নিয়ে আসলাম।
তারপর রিয়ার কাছে আসলাম। রিয়া, তুমি এই খাবারগুলো মারিয়াকে দিয়ে আসো, না নিতে চাইলে বলবে অফিস থেকে আজকে সবাইকে খাবার দিয়েছে। রিয়া খাবারগুলো নিয়ে মারিয়ার কেবিনে চলে গেল। আমি আমার কেবিনে এসে চেয়ারে বসে কাজ করতে লাগলাম। হঠাৎ রিয়া কেবিনে এসে এমন কিছু বলল, তা শুনে পুরো মাথা খারাপ হয়ে গেল। স্মৃতিশক্তিটা হারিয়ে গেলে ভালো হতো, পুরনো সব স্মৃতি ভুলে যেতে পারতাম। যাকে মন থেকে অনেকটা আপন ভাবা হয়, তার অবহেলা সহ্য করা খুব কষ্টকর হয়। রিয়া খাবারগুলো নিয়ে মারিয়ার কেবিনে চলে গেল। স্যার, আপনি আমার হাতে কেন খাবার দিচ্ছেন? আপনি নিজে দিয়ে আসেন নাই কেন? কি হয়েছে? তোমার গা লাল হয়ে আছে কেন? আমি ম্যামকে খাবারগুলো দিতে ম্যাম বলল খাবে না, কিন্তু আমি একটু জোর করাতে আমার গালে একটা থাপ্পড় মেরে দিল। সরি রিয়া, আমার জন্য মারিয়া তোমাকে থাপ্পড় মেরেছে। আমি যদি তোমাকে খাবারগুলো না নিয়ে পাঠাতাম তাহলে এমন কিছু হতো না। প্লিজ তুমি রাগ করো না, আমি এই ব্যাপারটা দেখছি। প্লিজ স্যার, আপনি ম্যামকে কিছু করবেন না। হয়তো সকালের কাহিনী নিয়ে আমার উপর রেগেছিল, তাই হয়তো এমন করেছে। তুমি বলছো তাই কিছু বললাম না, তা না হলে আজকে ওকে দেখে নিতাম। ঠিক আছে স্যার, আমি তাহলে যাই, হাতে কিছু কাজ বাকি রয়ে গেছে। ঠিক আছে যাও। রিয়া কেবিন থেকে বেরিয়ে গেল। আমি বসে কাজ করতে লাগলাম। বিকালে অফিস ছুটির পর সবাই বাহির হয়ে গেল, কিন্তু মারিয়া এখনো বসে বসে কাজ করছে। আমার মেয়েটার চেহারা কেমন যেন শুকিয়ে গিয়েছে। আমার ভুলের জন্য মেয়েটাও আমার কথা বলে না। আমি কিছু দিলে খায় না, কিন্তু বাইরে একটা ছেলে দিলে খায়। আমি আজ পর্যন্ত নিজের হাতে রাইসাকে কিছু খাওয়াতে পারি নাই, অন্য লোকের হাতে খাবার খাওয়ায়। মানুষ তাকে আদর করে খাবার দিলে খায়। তাই আমি অন্য লোকের হাতে খাবার দিয়ে বললাম আমার কথা যেন না বলে। আমি মারিয়াকে ফোন দিয়ে আমার কেবিন আসতে বললাম। কিছুক্ষণ পর মারিয়া কেবিন আসলো। মিস মারিয়া, ফাইলগুলো কোথায়? অফিস তো অনেকক্ষণ শেষ হয়ে গিয়েছে, সবাই চলেও গেছে, ফাইলগুলো দেন। স্যার, আমার শরীরটা কেমন খারাপ লাগছে, আর আজকে মাত্র 2টা রেডি করছি। আমি কথা দিচ্ছি কালকে বাকি 3টা রেডি করে দিব। মারিয়ার চেহারার দিকে তাকিয়ে দেখি চোখ মুখ লাল হয়ে আছে, আর চেহারা কেমন যেন শুকিয়ে গেছে। মনে হয় সকাল থেকে কিছু খায়নি। তার কথা শুনে মায়া লাগলো, তাই আর কিছু বললাম না। ঠিক আছে, কালকে যেন ফাইলগুলো রেডি পাই। জি স্যার। তা আপনার বয়ফ্রেন্ড আসবে নিতে, নাকি আমার সাথে যাবেন? ও, এখন বয়ফ্রেন্ড বলে কি হবে, কিছুদিন পর তো বিয়ে হবে। যখন বিয়ে হবে তখন দেখা যাবে, আর আমি আজকে আপনার সাথে যাব। ঠিক আছে, আপনি বাহিরে অপেক্ষা করুন, আমি আসতেছি। মারিয়া কোনো কথা না বলে চলে গেল। আমি একটা কাজ করে অফিস থেকে বেরিয়ে আসলাম। কিছুক্ষণ পর বুঝতে পারবেন, বাইরে এসে দেখি মারিয়া রাইসাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। আমি গাড়ি নিয়ে তাদের সামনে গেলাম। মারিয়া কোনো কথা না বলে সামনে সিটে বসে পড়ল। রাইসা মারিয়ার কোলে ঘুমিয়েছে। হঠাৎ ফোনটা বেজে উঠলো। হাতে নিয়ে দেখি রিয়া ফোন দিছে। এখন হয়তো বুঝতে পারছেন কি কাজ করে এসেছি। আমি রিয়াকে ফোন দিয়ে বললাম 5 মিনিট পর যেন সে আমাকে ফোন দেয়। বলো রিয়া। বাসায় গেছো নাকি এখন অফিসে আছো? না রিয়া, মাত্র বাসায় যেতেছি। তুমি কি করো? অফিস থেকে এসে ফ্রেশ হয়ে বারান্দায় বসে কফি খাচ্ছি আর তোমার সাথে কথা বলছি। আচ্ছা, আমার কথা তোমার আব্বু আম্মুর কাছে বলেছো? বলেছি, তারা বলেছে তোমাকে আসার জন্য। ঠিক আছে, আমি কালকে যাব অফিস শেষ করে। এতক্ষণ মায়েরা চুপ করে আমার আর রিয়ার কথা শুনেছে। হয়তো বুঝতে পেরেছে আমি রিয়াকে ভালোবাসি, তাই বাইরের দিকে তাকিয়ে চোখের পানি ফেলাচ্ছে। আরো কিছু কথা বলে ফোন রেখে দিলাম। বাসা যাওয়ার পর মারিয়া রাইসাকে কোলে নিয়ে যাওয়ার সময় আমি বললাম, রাইসাকে আমার কোলে দাও। আমি নিতে পারবো, কারো সাহায্য দরকার নেই বলে চলে গেল। আমি দাঁড়িয়ে না থেকে উপরে চলে আসলাম। তাহলে ঔষধে কাজ করতেছে। রুমে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেলাম। হঠাৎ সকালবেলা ফোনের শব্দে ঘুম ভেঙে গেল। মোবাইল হাতে নিতে দেখি রনি ফোন দিয়েছে। রনি বল। ভাইয়া, তুমি কি এখনো ঘুমিয়ে আছো? ঘুম থেকে ওঠো, আর আমি গতকাল রাতে রওনা দিছি। এখন আমি তোমার বাসা থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছি। তুই আমাকে ফোন দিলি না কেন? তোমাকে ফোন দিছি অনেক, কিন্তু তুমি ফোন ধরো নাই। সরি রে, মোবাইল বালিশের নিচে ছিল। রাতে শোয়ার সময় বাহির করছি, কিন্তু চালাইনি। আচ্ছা বাদ দাও, তুমি রেডি হয়ে বেরিয়ে আসো, আর আমি দেখতে আসি। তোমার বাসার সামনে একটা গাড়ি দাঁড়িয়ে আছে, ওইটাই কি আকাশের গাড়ি? আমি বিছানা থেকে উঠে বাইরে তাকিয়ে দেখি আকাশ গাড়ি নিয়ে অপেক্ষা করছে। এটা আকাশের গাড়ি। ওকে, তুমি চিন্তা করো না, আমি আজকের ভেতরে সবকিছুই বের করব। ঠিক আছে, আর তুই চেহারা ঢেকে রাখিস যাতে তোকে চিনতে না পারে। ওটা তোমাকে বলতে হবে না। ভাবি রাইসাকে নিয়ে বেরিয়ে এসেছে,
আমি এখন তাদের গাড়ি প্রো করব, তারপর তোমাকে জানাবো। রাখি। ফোন কেটে দেওয়ার পর আমি বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে বাইরে এসে গাড়ি নিয়ে অফিসে চলে গেলাম। গাড়ি পার্কিং করে ভিতরে গেলাম। নিজের কেবিনে যাওয়ার আগে মারিয়ার কেবিনের দিকে তাকালাম। আজকে আর আকাশ ছেলেটা নেই। আমি নিজের কেবিনে চলে আসলাম। চেয়ারে বসে কাজ করতে লাগলাম। কাজ করতে করতে দুপুরে লাঞ্চ টাইম হয়ে গিয়েছে। তারপর কেবিন থেকে বেরিয়ে আসতে মারিয়ার কেবিনের দিকে তাকিয়ে দেখি মারিয়া রাইসাকে নিয়ে খাবার খাচ্ছে। আজকে মারিয়াকে দেখে কেমন যেন খুশি খুশি লাগছে। আমার অনেক ভালো লেগেছে দেখে। মারিয়া মনমরা হয়ে থাকলে আমার কাছে অনেক খারাপ লাগে। আমি চাই মারিয়া সবসময় হাসি খুশি থাকুক। ক্যান্টিনে এসে খাবার খেয়ে নিজের ক্যাবিনে চলে আসলাম। বসে বসে কাজ করতে লাগলাম। হঠাৎ দরজায় দাঁড়িয়ে রনি বলল, ভিতরে আসতে পারি স্যার? আরে রনি, তুই ভিতরে আয়। সব খবর নিয়ে এসেছে আকাশের। আগে কাউকে নিয়ে আমার জন্য খাবার নিয়ে আসো। দুপুরে খাবার এখনো খাইনি। আকাশের পেছনে দৌড়াতে দৌড়াতে খাওয়া দাওয়া হয়নি। কি বলছিস তুই? আগে বলবি না? তুই গিয়ে ফ্রেশ হয়ে আয়, আমি পিয়ন চাচাকে দিয়ে খাবার নিয়ে আসছি। রনি ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে আসলো, আর আমি পিয়ন চাচাকে ফোন দিয়ে বললাম ক্যান্টিন থেকে 1 প্যাকেট বিরিয়ানি নিয়ে আসতে। কিছুক্ষণ পর চাচা খাবার নিয়ে আসলো। রনি খাওয়া শুরু করলো। খাওয়া দাওয়া শেষ করে রনিকে বলল, আমি সকালে তাদের পেছনে প্রো করতে করতে যাই। আকাশ ভাবিকে অফিসের সামনে নামিয়ে দিয়ে চলে যায়। তারপর আমি আকাশের পিছনে যেতে লাগলাম। কিছুক্ষণ পর দেখি আকাশ একটা বাসার সামনে গাড়ি নিয়ে বসে আছে। হঠাৎ করে একটা মেয়ে বাসা থেকে বেরিয়ে এসে আকাশে গাড়িতে উঠলো। তারপর আমি তাদের পিছনে যেতে লাগলাম। তারপর একটা পার্কের সামনে গাড়ি থামিয়ে ভিতরে ঢুকে গেল। আমিও তাদের পিছনে পিছনে পার্কের ভিতরে ঢুকলাম। তারা একটা জায়গা গিয়ে বসলো। আমি তাদের একটু দূরে থেকে তাদের কথা শুনলাম। তাহলে চলুন তারা কি কথাগুলো বলছে শুনে আসি। মারিয়াকে কিছু বলেছে? ও কি বলবে? রাসেল ভাইকে কষ্ট দিতে গিয়ে নিজেই কষ্ট পাচ্ছে। কারণ রাসেল ভাই একটা মেয়ের সাথে হেসে হেসে কথা বলে, আর তা দেখে মারিয়া আরো কষ্ট পায়। রাসেল ভাই তো মাত্র 1 মাস কষ্ট সহ্য করতে পারে নাই, আর মারিয়া যে 5টা বছর অনেক কষ্টে কাটিয়েছে শুধু ওনাকে ফিরে পাবার জন্য। মারিয়ার চোখে পানি দেখলে নিজে থেকে অনেক খারাপ লাগে। মেয়েটা অনেক কষ্ট পেয়েছে। দোয়া করি মারিয়া যেন তাড়াতাড়ি রাসেলকে আপন করে নিতে পারে। রাসেল তো মনে করছে মারিয়া তোমাকে ভালোবাসে, কিন্তু সে এটা জানে না মারিয়া তাকে কষ্ট দেওয়ার জন্য তোমার সাথে অভিনয় করছে। তুমি ঠিকই বলছো বিথি। রাসেল হয়তো জানে না আমি মারিয়ার বান্ধবীর বয়ফ্রেন্ড, মানে তোমার বয়ফ্রেন্ড। ঠিকই বলছো। এই ছিল তাদের মধ্যে কথা। তার মানে মারিয়া আমাকে কষ্ট দেওয়ার জন্য আকাশের সাথে অভিনয় করে যাচ্ছে। অফিসে বসে কথা বলছে, ফোনে তার সাথে হেসে হেসে কথা বলছে। আমি তো মারিয়ার কাছে অনেকবার ক্ষমা চেয়েছি, তার পা পর্যন্ত ধরেছি। ভাবি তোমাকে বোঝাতে চেয়েছে কষ্ট জিনিসটা কেমন। ভাবি তো 5টি বছর কষ্ট ফেলে এসেছে। ওর সব কষ্ট এখন থেকে আমি মাথা পেতে নেব। ঠিক আছে, আমি ভাবির কাছে গেলাম। রায়সাকে দেখি না অনেকদিন হয়েছে। ঠিক আছে যা। রনি কেবিন থেকে বেরিয়ে গেল। আমি কাজে মন দিলাম। আর ওইদিকে রনি মারিয়ার কেবিনের দরজার সামনে দাঁড়িয়ে বলল, আসতে পারি ম্যাম? আরে রনি, তুমি ভেতরে আসো। রনি ভিতরে ঢুকে রাইসাকে কোলে নিয়ে বলল, আমার চাচ্চুটা কেমন আছে? তুমি অনেক পচা চাচ্চু। আমাকে তুমি দেখতে আসো না, তোমার সাথে কথা বলবো না। চাচ্চু অফিসে অনেক কাজ, তাই আসতে পারি না। প্লিজ তুমি রাগ করো না। এই দেখো তোমার জন্য কতগুলো চকলেট এনেছি। সত্যি চাচ্চু? চাচ্চু। তা হঠাৎ করে আসলে যে? আমাকে তো বলোনি তুমি আসবে। সারপ্রাইজ দিব বলি নাই, আর রাইসাকে দেখতে ইচ্ছা করছিল তাই আসলাম। তা তোমার অফিসের কাজ কেমন চলছে? অনেক ভালো। আচ্ছা ভাবি, একটা কথা শুনছি, কথাটা কি সত্য নাকি? কি কথা শুনছো? ভাইয়ার কাছে শুনলাম তুমি নাকি আকাশ নামে একটা ছেলেকে ভালোবাসো। আরো 1 মাস পর নাকি বিয়ে করবে তোকে। মারিয়া রনির কথা শুনে হাসতে লাগলো। তখন রনি আবার বলল, ভাবি তুমি হাসছো যে? তোমার কথা শুনে না হেসে পারলাম না। মানে বুঝলাম না। তাহলে শোনো, আমি রাসেলকে কষ্ট দেওয়ার জন্য এই কথা বলছি। আকাশ হলো আমার বান্ধবী বিথির বয়ফ্রেন্ড। আমি তাদের সাথে কথা বলে এরকম প্ল্যান করি। তুমি ভাবলে কি করে রাসেলকে ছাড়া আমি অন্য কাউকে ভালোবাসবো? রাসেল আমার এখনো পুরো হৃদয়ে ছুঁড়ে আছে। আমি তাকে কখনো ভুলতে পারি না। ভাইয়া তো সত্যি মনে করছে, তাই আমাকে ঢাকা থেকে ফোন করে নিয়ে আসলো, আর আকাশকে তার সব খবর বাহির করতে। সকাল থেকে দুপুর পর্যন্ত আকাশের পেছনে যেতে কিছু জানতে পারলাম, তাই তোমার কাছে আবার শুনতে চাইলাম। তারপর মারিয়া যেটা বলল আমি তো অবাক হয়ে গেলাম।
তাহলে রিয়া ছোট্ট একটা ভুলের কারণে যে অজুহাত দেখে চলে যায় সে কখনো পাশে থাকার যোগ্য না। মিথ্যা আশ্বাস দিয়ে কাউকে সাময়িক আনন্দ দেওয়ার চেয়ে সত্য বলে কষ্ট দেওয়া অনেক ভালো। তারপর মারিয়া যেটা বলে আমি তো অবাক হয়ে গেলাম। তার মানে রিয়া সবকিছু বলে দিয়েছে। আর আমি এইটাও জানি রিয়া রাসেলের সাথে অভিনয় করছে আমাকে দেখানোর জন্য। রিয়া সকালে অফিসে আসার পর আমাকে সব খুলে বলেছে। তাহলে তুমি ভাইয়াকে মেনে নিচ্ছ না কেন? ভাইয়া তো তোমার কাছে ক্ষমা চেয়েছে, সে নিজের ভুল বুঝতে পেরেছে। তাকে এত তাড়াতাড়ি ক্ষমা করে দেয় কিভাবে? আমি অনেক কষ্ট পেয়েছি তাই তাকে ক্ষমা করি নাই, কিন্তু তাকে কষ্ট দিয়ে নিজেও কষ্ট পাই, তাই কিছুদিনের মধ্যে আপন করে নিব। কিছুদিন কেন? সেটা সময় হলে জানতে পারবে। আমি বুঝি না তোমার ভিতরে কি চলছে, শুধু এটুকুই বলবো ভাইয়াকে আপন করে নাও। আমি জানি তুমি ভাইয়াকে ডিভোর্স দাওনি, তোমার কথা রাখতে এখনো আমি ভাইয়াকে কিছুই বলি নাই। তুমি কি করে ভাবলে আমি রাসেলকে ডিভোর্স দিব? আমি ওকে আমার জীবন চেয়েও অনেক ভালোবাসি। ঠিক আছে তাহলে আমি চলে যাই, দরকার হলে ফোন দিও। চাচু, আমি তোমার সাথে যাব। না চাচ্ছি, আমি আবার আসবো, তখন তোমার আব্বু আম্মুকে এবং তোমাকে নিয়ে যাব। আম্মু, একটা কথা বলি, রাগ করবে না তো? না আম্মু, বলো কি কথা বলবে। আমি আব্বুর কাছে যাই। আমার মুখে আব্বু ডাক শোনার জন্য আব্বু অনেক কষ্ট করেছে, কিন্তু আমি বলি নাই। প্লিজ আম্মু, আব্বুর জন্য আমার অনেক খারাপ লাগছে। মারিয়া মেয়ের কথা শুনে কান্না করে দিল। ছোট্ট একটা মেয়ের মুখে এমন কথা শুনে মারিয়া আর মানা করতে পারে নাই। ঠিক আছে মা, তুমি আব্বুর কাছে যাও। রাইসা আর 1 মিনিট দেরি করলো না, সাথে সাথে দৌড়ে আমার রুমে চলে আসলো। রনি মারিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। হঠাৎ আমি রাইসাকে আমার কেবিনে দেখে অবাক হয়ে গেলাম। রাইসা কখনো আমার কেবিনে নিজের থেকে আসে নাই। রাইসা এসে আমাকে জড়িয়ে ধরলো। আব্বু, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি জানি তুমি অনেক কষ্ট পেয়েছো। আমি আর তোমার থেকে দূরে দূরে থাকবো না, আমি সবসময় তোমার সাথে থাকবো। আমি রাইসাকে জড়িয়ে ধরে পুরো মুখে চুমু দিতে লাগলাম। নিজের চোখ দিয়ে 2 ফোঁটা পানি পড়ে গেল। এটা কষ্টের পানি না, খুশির পানি। আমার মেয়ে আমাকে আব্বু বলে ডেকেছে। এভাবে আরো কিছুদিন চলে গেল। এখন মারিয়া আমার সাথে অফিসে আসে এবং বাসায় যায়, কিন্তু কারণ ছাড়া কোনো কথা বলে না। রাইসা এখন আমার কাছে থাকে অফিসে, এটাতে মারিয়া কিছু বলে না। মাঝে মাঝে দেখি মারিয়া আমার আর রাইসার দুষ্টুমি দেখে মুচকি মুচকি হাসে। এখন দেখি মারিয়া সবসময় হাসি খুশি থাকে। একদিন অফিসে বসে কাজ করছি, হঠাৎ মারিয়া আমার কেবিনের সামনে এসে বলল, ভেতরে আসতে পারি স্যার? তোমার আসতে অনুমতি লাগবে না, ভিতরে আসো। তা কি করে হয়? আপনি বর্তমানে অফিসের বস, নিয়ম তো মেনে চলতে হবে। সবার জন্য নিয়ম থাকলে তোমার জন্য নেই, তুমি যে কোনো সময় আসতে পারো। যাক, এই কথা যে জন্য এসেছি, এই নিন কার্ড। কালকে আমার বাসায় আপনার দাওয়াত। কিসের দাওয়াত? আমার বিয়ে দাওয়াত। মারিয়ার মুখে বিয়ের কথা শুনে মনটা খারাপ হয়ে গেল। তখন মারিয়া বলল, আপনি কালকে চলে আসবেন, রাতে কাজে ডেকে বিয়ে হবে। মারিয়া, আমাকে কি আবার আপন করে নেওয়া যায় না? আমি তো নিজের ভুল বুঝতে পেরেছি, তোমার পা পর্যন্ত ধরেছি। আমি গেলাম, আমার হাতে কাজ আছে। আর একটা কথা, কালকে যদি অফিসটা বন্ধ দিতেন তাহলে অনেক ভালো হতো, সবাইকে দাওয়াত দিতে পারতাম। ঠিক আছে, তুমি সবাইকে বলে দিও। মারিয়া আর কোনো কথা না বলে কেবিন থেকে বেরিয়ে চলে গেল। কথাটা বলতে অনেক কষ্ট হয়েছে। মারিয়া যদি কালকে বিয়ে করে তাহলে আমিও এই দুনিয়া ছেড়ে চলে যাব। রাইসা এতক্ষণ আমার কোলে ছিল। আব্বু, তুমি কান্না করছো কেন? তুমি কান্না করো না, তুমি কান্না করলে আমার অনেক খারাপ লাগে। তোমার আম্মু আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করবে, আমি কান্না না করে পারি আম্মু? তুমি কান্না করো না, দেখবে সবকিছু ঠিক হয়ে যাবে। কি ঠিক হবে আম্মু? তোমার আম্মু তো বলতেছে কালকে বিয়ে করবে। বিয়ে করবে বলছে, কিন্তু এখনো তো করে নাই। কালকে আগে আসুক, তারপর দেখা যাবে। দেখি কি হয়। বিকেল অফিসের কাজ শেষ করে গাড়ি নিয়ে আমি আর রাইসা বসে আছি। কিছুক্ষণ পর দেখি মারিয়া বেরিয়ে আসলো। দেখে মনে হচ্ছে অনেক খুশি, কিন্তু আমার বুকটা ফেটে যাচ্ছে। মারিয়া আমাকে ছেড়ে অন্য ছেলেকে বিয়ে করবে। আপনাদের একটা কথা বলতে ভুলে গিয়েছি, মারিয়া আমাকে যে কার্ডটা দিয়েছে আমি ওটা এখনো খুলে দেখি নাই, কারণ মারিয়ার কথা শুনে তো দুনিয়াটা অন্ধকার হয়ে গিয়েছে। মারিয়া সামনের সিটে এসে বসলো, রাইসা আমার কোলে বসে আছে। আমি গাড়ি চালাতে লাগলাম। মারিয়াকে বলতে ইচ্ছে করছে, প্লিজ মারিয়া, তুমি বিয়েটা করো না, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। কিন্তু মারিয়া আমার কথা শুনবে না। মারিয়া কাকে বিয়ে করছে, ছেলেটাকে? তা আমি জানি না। কিছুক্ষণ পর বাসায় এসে পৌঁছালাম। মারিয়া রাইসাকে আমার কোল থেকে নিয়ে চলে গেল। আমি গাড়ি পার্কিং করে নিজের রুমে চলে আসলাম।
রুমে এসে বিছানায় শুয়ে চোখে পানি ফেলতে লাগলাম। হঠাৎ রনির কথা মনে হলো, তাই রনিকে ফোন দিলাম। কিন্তু অবাক করার বিষয় হলো রনির মোবাইল বন্ধ। বিপদের সময় রনির মোবাইল বন্ধ। কোনোরকম রাতটা না খেয়ে পার করলাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরে চলে আসলাম। সারাদিন বাইরে কাটিয়ে বাসায় আসলাম। বাসার সামনে আসার পর দেখি পুরো বাসাটা সাজিয়ে রেখেছে। আমি ভিতরে ঢুকে নিজের রুমে চলে আসলাম। রুমে এসে বিছানায় শুয়ে পড়লাম। সারাদিন কিছু খাইনি। হঠাৎ দরজায় কে যেন ধাক্কাতে লাগলো। আমি ভিতর থেকে বললাম, কে? আব্বু, আমি রাইসা, দরজা খুলো। রাইসার কথা শুনে বিছানা থেকে উঠে দরজা খুলে দিলাম। রাইসার দিকে তাকিয়ে দেখি তাকে অনেক সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আব্বু, তুমি এখনো রেডি হও নাই? কিছুক্ষণ পর অনুষ্ঠান শুরু হয়ে যাবে, সবাই চলে এসেছে। আমার ভালো লাগছে না আম্মু, তুমি যাও। তোমার জন্য কিন্তু সারপ্রাইজ আছে, তাড়াতাড়ি রেডি হয়ে আসো। কি সারপ্রাইজ আম্মু? আগে রেডি হয়ে আসো। কান্না করতে করতে পুরো মুখটা ফুলে ফেলেছে। কি করব বলো আম্মু? তোমার আম্মু আমাকে ছেড়ে অন্য ছেলেকে বিয়ে করছে। আমি নিজের চোখে তোমার আম্মুর বিয়ে কিভাবে দেখবো বলো? আগে তুমি রেডি হয়ে আসো, আমি তোমার জন্য অপেক্ষা করতে আসি। কালকে থেকে তো কষ্টে চোখের পানি ঝরেছে, আজকে খুশিতে ঝরবে। যাও, তাড়াতাড়ি রেডি হয়ে আসো। আমি রাইসার কথা শুনে ভাবনায় পড়ে গেলাম। খুশিতে চোখের পানি ঝরতে লাগলো। যদি মারিয়া অন্য ছেলেকে বিয়ে করে তাহলে আমি নিজেকে শেষ করে দিব। তারপর ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে রাইসার সাথে মারিয়ার বাসায় গেলাম। ভিতরে ঢুকে দেখি অফিসে সবাই আছে। আমাকে দেখে সবাই সালাম দিল। হঠাৎ একজনকে দেখে অবাক হয়ে গেলাম। রনি এখানে? তোকে ফোন দিলাম কিন্তু ফোন বন্ধ ছিল। ও আসবে আমাকে তো বললো না। রনিকে দেখে মনে হচ্ছে অনেক খুশি, কিন্তু আমার বুকটা তো ফেটে যাচ্ছে। রনি আমাকে দেখে সামনে আসলো। ভাইয়া, তোমার আসতে এত দেরি কেন? আগে বল, তোর মোবাইল বন্ধ কেন? ভাবি বলেছে মোবাইল বন্ধ করে রাখতে। কেন? সেটা কিছুক্ষণ পর বুঝতে পারবে। আসো আমার সাথে। কোথায় যাব আমি? গেলেই বুঝতে পারবে। আমি আর কোনো কথা না বলে রনির সাথে যেতে লাগলাম। রনি আমাকে একটা রুমে নিয়ে গেল। রুমের ভিতরে ঢুকে দেখি মারিয়া। রনি আমাকে রেখেই চলে গেল। মারিয়া গিয়ে দরজা বন্ধ করে আসলো। তারপর মারিয়া যেটা করলো তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। কি ভাবছেন, খারাপ কিছু? আরে না, মারিয়া আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। এ মারিয়া, তুমি কান্না করছো কেন? আমাকে ক্ষমা করে দাও, তোমাকে অনেক কষ্ট দিছি। আমি তোমাকে কষ্ট দিতে চাইনি, কিন্তু অভিমান ছিল তোমার উপর, তাই তুমি এতবার ক্ষমা চাওয়ার পরেও ক্ষমা করি নাই। আমি জানি তোমার অনেক কষ্ট হয়েছে। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। কথা দিচ্ছি আমি তোমাকে আর কখনো কষ্ট দিব না। সারা জীবন তোমার বুকে থাকবো, কখনো কষ্ট দিব না। তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার নিজের ভুলের জন্য আজ এত কিছু হয়েছে। আমি যদি জিনিসটা যাচাই বাছাই করতাম তাহলে এত কিছু হতো না। তুমি তো মাত্র 2 মাস কষ্ট দিয়েছো, আর তুমি আমার জন্য 5টি বছর কষ্ট পেয়েছো। 2 মাস কষ্ট পেয়ে বুঝেছি আপন কেউ দূরে গেলে কতটা কষ্ট পেতে হয়। তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আর কখনো তোমাকে ভুল বুঝবো না। আমাকে আরেকটিবার সুযোগ দাও, দেখবে ভালোবাসা দিয়ে সব কষ্ট দূর করে দেব। তোমাকে আমি আবার কি সুযোগ দিব? তুমি তো এখন আমার স্বামী। মানে তুমি তো বলেছিলে আমাকে ডিভোর্স দিয়েছো, এখন আমি আবার তোমার স্ত্রী হলাম কি করে? আরে পাগল, আমি তো ডিভোর্স পেপারে সই করি নাই। তুমি আমাকে ছেড়ে চলে আসার পর আমি ডিভোর্স লেটার ছেড়ে ফেলেছি। তার মানে তুমি এখন আমার স্ত্রী? হুম। তাহলে বললে যে আজকে তোমার বিয়ে? আরে হাদারাম, একটা বার তুমি কার্ডটা খুলে দেখছো? তোমাকে কার্ডটা দেওয়ার পর তুমি যখন বলছো কিসের কার্ড, তখন মাথায় একটা বুদ্ধি আসলো, তাই বললাম বিয়ের কার্ড। তখন তোমার মুখটা দেখার মতো ছিল, পরে ভাবলাম আজকে তা পুষিয়ে দিব। তাহলে আমাকে কিসের দাওয়াত দিলে? তোমার মনে আছে আজকে কত তারিখ? আজকে তো 22 তারিখ। কেন বলো তো? তুমি ভালো করে মনে করতে থাকো, আজকে এই দিনটা কিসের। আমি তখন চিন্তায় পড়ে গেলাম, কিসের দিন হতে পারে, মনে পড়ছে না। তখন মারিয়া আবার বলল, আরে আজকে তোমার জন্মদিন। তুমি দেখি তোমার জন্মদিনের কথা ভুলে গেছো। আমি কখনো বলি নাই, প্রতি বছর তোমার জন্মদিন পালন করতাম তোমাকে ছাড়া। তাই আজকে ছোট করে একটা অনুষ্ঠান করলাম, তোমার অফিসের সবাইকে দাওয়াত দিলাম। আমি সাথে সাথে মারিয়াকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। মেয়েটা আমাকে এত ভালোবাসে, আমি কি করে পারলাম ওকে ডিভোর্স দিতে? এখন নিজেকে নিজে শেষ করে দিতে ইচ্ছে করছে। আর কান্না করো না, চলো বাহিরে সবাই তোমার জন্য অপেক্ষা করতে আছে। আমি চোখের পানি মুছে মারিয়ার সাথে রুম থেকে বের হয়ে সবার সামনে গেলাম। আমি তাকিয়ে দেখি রিয়া, জীবন এরাও এসেছে। আরো দুজনকে দেখলাম, তারা আর কেউ নয়, আকাশ আর বিথি।
মারিয়া আমাকে ধরে কেকের সামনে নিয়ে গেল। রাইসা আমার আর মারিয়ার মাঝখানে দাঁড়িয়ে আছে, রনি আমার পাশে, আর আকাশের তিথি মারিয়ার সাথে দাঁড়িয়ে। তারপর আমি কেক কাটলাম, সবাই আমাকে উইশ করলো। আমি প্রথম রাইসাকে কেক খাইয়ে দিলাম, তারপর রনিকে খাইয়ে দিলাম, তারপর আরো অনেককে খাইয়ে দিলাম। সবাই মজা করতেছে। রাইসা আমার কোলে বসে আছে, মারিয়া আমার ঘাড়ে মাথা দিয়ে সবার নাচ গান উপভোগ করছে। হঠাৎ রনি আমার সামনে এসে একটা চেয়ার নিয়ে বসলো। কি ভাইয়া, সারপ্রাইজ কেমন দিলাম? আমি জীবনে ভাবতে পারিনি এমন সারপ্রাইজ দিবি। এটা আমরা কিছুই করি না, সব কিছুই ভাবি করেছে। গতকাল ভাবি আমাকে সব কিছুই খুলে বলেছে আর মোবাইল বন্ধ করে রাখতে বলেছে। ভাবি জানে তুমি আমার কাছে ফোন দেবে, তাই আমি মোবাইল বন্ধ করে রেখেছি। এটা না বললে তো সারপ্রাইজ দিতে পারতাম না, আর আমি এই দিনের অপেক্ষায় ছিলাম এতদিন। তোমাকে সব কিছু খুলে বলবো। আমিও কিন্তু আছি তোমার সাথে, আমিও বাবাকে বলি নাই। আমার বুড়িটা অনেক পেকে গিয়েছে। দেখতে হবে না আমি কার মেয়ে। আরো কিছুক্ষণ কথা বললাম, সবাই বাসায় চলে গিয়েছে। যার সময় আমাকেও বলে গেছে। রাতে আমি মারিয়ার বিছানায় শুয়ে আছি। কিছুক্ষণ পর দেখি মারিয়া রাইসাকে সাথে করে নিয়ে আসলো। যা শালার, মনে করেছি আজকে বুকে 5 বছরের জমে থাকা সব আদর দিব, কিন্তু মারিয়া রাইসাকে দুজনের মাঝখানে শুয়ে দিল। রাইসা আমার দিকে হেসে বলল, আব্বু মন খারাপ হয়ে গেছে বুঝি? আমি কিন্তু আসতে চাইনি, আম্মু আমাকে সাথে করে নিয়ে এসেছে। আমি রনি চাচুর সাথে ছিলাম। তুমি যেন আমার সাথে দুষ্টুমি করতে না পারো, তাই রাইসাকে নিয়ে আসলাম। আমি কোনো কথা না বলে অন্যদিকে মুখ ঘুরিয়ে শুয়ে বললাম। হঠাৎ মাঝরাতে কে যেন আমাকে পিছন থেকে জড়িয়ে ধরে শুয়ে আছে। আমি মনে করেছি রাইসা, কিন্তু না, মারিয়া আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। আমি তার দিকে এক পলকে তাকিয়ে আছি। মারিয়ার ঠোঁট দুটোর দিকে তাকিয়ে লোভ সামলাতে পারি নাই। যেই না মারিয়ার ঠোঁটের দিকে ঠোঁট নিয়ে গেলাম, হঠাৎ মারিয়া বলে উঠলো, জড়িয়ে ধরতে পারো, কিস করতে পারো, তবে বেশি ভিতরে এখন যেতে পারবে না। আমি তোমাকে আবার বিয়ে করে নতুন করে শুরু করতে চাই। তুমি এখনো ঘুমাওনি? আমি জানি আমার জানটা রাগ করেছে, তাই তাকে জড়িয়ে ধরে শুয়েছিলাম, কিন্তু ঘুমাইনি। আমি আর দেরি না করে মারিয়ার ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে দিলাম। দুজনকে পাগলের মতো কিস করতে লাগলাম। মারিয়াও আমার সাথে তাল মিলে চলেছে। প্রায় 5 মিনিট পর ছেড়ে দিলাম। তারপর দুজনকে জড়িয়ে ধরে শুয়ে পড়লাম। আজ রনির গায়ে হলুদ। রনির বিয়ে হচ্ছে তার বসের মেয়ের সাথে। মেয়েটার নাম সাইমা। সাইমা নাকি রনিকে অফিসে দেখে পছন্দ করে ফেলে। সাইমা বিদেশ থেকে পড়াশোনা করে এসেছে। তার বাবা আমাদের সাথে কথা বলে সবকিছু ঠিকঠাক করে। তো যাই হোক, আমি রুমে রেডি হয়ে নিচে গেলাম। হঠাৎ এক জায়গায় চোখ পড়তে মাথা পুরো গরম হয়ে যায়। আমি দেখি কিছু ছেলে মারিয়াকে ডিস্টার্ব করছে। মারিয়ার চোখের পানি ফেলছে। তাই আমি দাঁড়িয়ে না থেকে তাদের সামনে গেলাম। এখানে কি হয়েছে? তোকে বলতে যাব কেন? তোদের বলতে হবে। আর তোরা ওকে কি বলেছিস? ও কান্না কেন করে? বলেছি পাখি, তোমার কি বিয়ে হয়েছে? না হলে আমরা তো আছি। তুমি দেখতে কিন্তু ভীষণ স্যাড, বাকিটা বুঝে নিন। তাদের কথা শুনে মাথা গরম হয়ে গেল। আমি সবগুলো ছেলেকে মারতে লাগলাম। সব মেহমান দাঁড়িয়ে আছে। তোদের সাহস কি করে হয় আমার স্ত্রীকে খারাপ কথা বলার? তোদের ঘরে কি মা বোন নেই? মেয়ে মানুষ দেখলে হুঁশ থাকে না? এখানে কি হয়েছে ভাইয়া? এই ছেলেগুলো তোর ভাবিকে খারাপ কথা বলেছে। তোর ভাবি কান্না করে দিয়েছে। রনি আমার কথা শুনে সাথে সাথে সবগুলোকে মারতে লাগলো। তারপর পুলিশকে ফোন দিয়ে আসতে বললো। পুলিশ এসে তাদের নিয়ে গেল। দেখতে দেখতে রনির বিয়েটা হয়ে গেল। বিয়েতে সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে। আমার বসও বিয়েতে এসেছে। খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে গেছে। রাতে আবার কাজে ডেকে এনে আমার আর মারিয়ার বিয়ে দেওয়া হলো। আবার রনির বউ রনির বাসর ঘরে বসে আছে, আর আমার বউ আমার বাসর ঘরে বসে আছে। তারপর রনি চলে গেল তার রুমে। আমি চলে আসলাম আমার রুমে। রাইসাকে তার নানানির সাথে রেখে এসেছি। আমি রুমে ঢুকে দরজা লাগিয়ে বিছানার দিকে যেতে লাগলাম। মারিয়া আমাকে দেখে নিচে এসে পা ধরে সালাম করতে এলে আমি তাকে বুকে জড়িয়ে ধরি। তারপর 2 রাকাত নফল নামাজ আদায় করে বিছানায় গিয়ে বসলাম। মারিয়া ঘোমটা দিয়ে বসে আছে। আমি মারিয়ার ঘোমটাটা সরিয়ে দেখি মারিয়াকে অনেক সুন্দর লাগছে। আজ তোমার যা কিছু করতে মন চায় করো, আমি তোমাকে বাধা দিব না। তুমি বাধা দিলেও আমি আজকে তোমার সাথে ওটা করব। কোনটা করবে? তুমি বুঝো না? না বলে বুঝবো কেমনে? প্রথম বাসরের সময় কি করেছি মনে নেই? আজকে সেটাই করব। করো, তোমাকে বাধা দিছে কে? কিন্তু আমার ভিউয়ার্সরা যে তাকিয়ে আছে, তাদের সামনে কিভাবে করব? আমার বুঝি লজ্জা লাগে না? তাও যাও, লাইট অফ করে দিয়ে আসো। এই তো আমার লক্ষ্মী বউ, এতক্ষণ একটা কথা বলেছ। এখন আর দেখবে না আমরা কি করি। আমি বিছানা থেকে নেমে লাইট অফ করে দিয়ে আসলাম।
তারপর বিছানায় এসে সামিয়াকে বিছানায় ফেলে দিয়ে তার ঠোঁটে আমার ঠোঁট লাগিয়ে দিলাম। তারপর মারিয়ার পুরো শরীরে কিস করতে লাগলাম। তারপর ওকে অনেক আদর করলাম। ভিউয়ার্স, আপনারা এমন কেন এখনো তাকিয়ে আছেন? অনেক দেখছেন, আর দেখা লাগবে না, বাকিটা ঘোড়ার ডিম। এখন আমি শুধু অফিসে কাজ করি, মারিয়া আর সাইমা বাসায় থাকে। রনি তার শ্বশুরের অফিসে দেখাশোনা করে। রাইসাকে একটা কিন্ডারগার্টেনে ভর্তি করে দিয়েছি। আপনাদের দোয়া আমার সংসার ভালোই চলেছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। ও আপনাদের তো বলতে ভুলে গিয়েছি, আমাদের বিয়ের পর 2টা বিয়ের দাওয়াত খেয়েছি, আকাশ আর বিথির। রিয়া আর জীবন, তারাও বিয়ে করেছে। কিছু কিছু মানুষ সত্যিই খুব অসহায়। তাদের ভালো লাগা, মন্দ লাগা, ব্যথা বেদনাগুলো বলার মতো কেউ থাকে না। চাওয়াগুলো না পাওয়ার অহেতুক ভিড়ে আমার শহরটা আজ বড্ড ক্লান্ত। আজকের গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তীতে আপনারা কি ধরনের গল্প চান সেটিও নিচে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।